আসলে তোমাদের ছিল, মানে আমাদের কোর্সে আমরা এই স্লাইডটা গো থ্রু করি। তো এই জন্য আমি আসলে জাস্ট খুব কুইকলি আসলে এই স্লাইড পার করব। আচ্ছা, তো নেটওয়ার্কের পারপাস কি আসলে এগুলা নিয়ে আর আমি ডিসকাশনে যাচ্ছি না। আমরা গত ক্লাসে এগুলা নিয়ে অনেক ডিসকাস করেছি যে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা, নেটওয়ার্ক আসলে কোথায় কোথায় ইউজ হয়, এগুলো অলরেডি দেখে ফেলেছি। এগুলো আসলে তোমরা সবই জানো। একটু আমরা মানে ডাটা কমিউনিকেশনের যে ডেফিনেশন সেটা যদি দেখি, তাহলে সেটা আসলে কি? সেটা আসলে জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে যে ডাটাকে আসলে আমরা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পাঠাবো। মানে ডাটা কমিউনিকেশন নাম থেকেই তো বোঝা যাচ্ছে যে ডাটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাবে ইউজিং সাম ফর্ম অফ ট্রান্সমিশন মিডিয়াম। হ্যাঁ, হইতে পারে কপার কেবল দিয়ে পাঠাচ্ছি, হইতে পারে বাই এয়ার পাঠাচ্ছি, এইরকম। সো দ্যাট ইজ কল্ড ডেটা কমিউনিকেশন। এখন এই ডেটা কমিউনিকেশনকে মেক ইট হ্যাপেন, আমাদের চারটা ক্যারেক্টারিস্টিক্স লাগে বা চারটা শর্ত লাগে। যে এই চারটা শর্তের মাধ্যমে আমরা ফুলফিল করি বা আমরা আসলে এনশিওর করি যে ডাটা কমিউনিকেশন আসলে হচ্ছে বা হয়েছে। সো যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে ডেলিভারি। অবভিয়াসলি ডাটাকে ডেলিভারি হইতে হবে, ইট হ্যাজ টু বি ডেলিভার্ড। আর আমি একটা এমন সুন্দর একটা কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করলাম, কিন্তু দেখা গেল যে এটার মধ্যে অনেক সমস্যা আছে। আমার কিছু ডাটা কিছু ডাটা আসতেছে, কিছু ডাটা আসতেছে না, তাহলে কিন্তু হবে না। আমি যে ডেটাটা পাঠাতে চাই, কম্পিউটার যে ডেটাটা পাঠাতে চাই, সেটা রিসিভার এন্ডে ফুললি ডেলিভার হইতে হবে। সো ডেলিভারি হচ্ছে প্রথম শর্ত। তারপরে কি হচ্ছে? তারপর হচ্ছে একুরেসি। একুরেসি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমি একটা ইমেল করলাম আমার সুপারভাইজারকে কিংবা আমার বন্ধুকে, আর এই ইমেইলটা অর্ধেক গেল, অর্ধেক গেল না, তাহলে কি এটার কোনো মিনিং আছে? এটার কোনো মিনিং নাই, তাই না? সো ইট হ্যাজ টু বি অ্যাকুরেট। একটুও যদি 19-20 হয়ে যায় তাহলে কিন্তু সেটা চলবে না। সো ডাটা কমিউনিকেশনের ওয়ান অফ দি মেজর রুলস বা শর্ত হচ্ছে কি অ্যাকুরেসি, অ্যাকুরেট হতে হবে। দেন আসো টাইমলিনেস। টাইমলিনেস কি জিনিস? টাইমলিনেস হচ্ছে গিয়ে যে আমার ডাটা যে সময়ে দরকার সেই সময়ে পৌঁছাইতে হবে। ওকে, এখন সময়ের সময়ের জিনিস যদি সময় না পৌঁছায় তাহলে আসলে এইটার কোনো ভ্যালু থাকে না। সো অবভিয়াসলি টাইমলিনেসটা ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, ধরো ইমেইলের ক্ষেত্রে আমরা আসলে 1 ঘন্টা 2 ঘন্টা ওয়েট করতে পারি, তাও মাঝে মাঝে দেখা যায় যে না, আমরা আসলে এই ইমেইলটা এখনই আমাদের গিয়ে পৌঁছাইতে হবে। তো এরকম কিছু বিষয়, কিংবা ধরো আমরা যখন ব্রাউজিং যখন করি তখন কিন্তু সাথে সাথে যদি আমাদের ওয়েব পেজকে রেন্ডার করে না নিয়ে আসে, আমরা কি খুব বিরক্ত হই, তাই না? সো টাইমলিনেস ইজ ইম্পর্টেন্ট। আর যদি রিয়েল টাইম ডাটা হয় তাহলে তো আর কথাই নেই। রিয়েল টাইম ডাটাতে তো অবশ্যই টাইমলিনেসটা ইম্পর্টেন্ট। কারণ আমি এখন দেখতেছি একটা ফিফা দেখতেছি, ওকে। সো ফিফাতে হঠাৎ গোল হয়ে গেল, তো আমি যদি 1 মিনিট পরে গোল দেখতে পাই তাহলে তো আসলে আমার লাভ নাই। আমি আমি সেই একটা মজা পাইলাম না। আমি আমি আসলে মানে প্রপারলি আমি এটার ফান এনজয় করতে পারলাম না। সো টাইমলিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট রিয়েল টাইম ট্রান্সমিশনে। আরেকটা হচ্ছে গিয়ে কি জিটারটা ইউজুয়ালি নর্মাল যে ডাটা কমিউনিকেশনের কথা বলতেছি সেটাতে আসলে জিটার অত জরুরি না। জিটার হচ্ছে গিয়ে রিয়েল টাইম ট্রান্সমিশনের ক্ষেত্রে জিটার ইজ ইম্পর্টেন্ট। জিটার আসলে কি বিশেষ বিশেষ করে ভিডিও ট্রান্সমিশনের ক্ষেত্রে। যেমন এই জিটারটা হচ্ছে আসলে যে যদি একটা সেন্ডার থেকে একটা রিসিভারের মধ্যে আমাদের যে ফ্রেমগুলো যাচ্ছে, ভিডিও ট্রান্সমিশন যদি চিন্তা করি, যে আমাদের যে ফ্রেমগুলো যাচ্ছে, এক একটা পিকচার যাচ্ছে, তো এইটার যদি আনইভেন ডিলে থাকে দুই পক্ষের, তাহলে সেটাকে বলে জিটার। এটার কারণে আসলে কি হয়? এটার এটার কারণে দেখবে যে আসলে আমার যেই রেটে ডাটা পৌঁছানোর কথা সেই রেটে পৌঁছাইতেছে না। এবং ডাটা আমরা যদি ভিডিও ভিডিও কনফারেন্সিং করি কিংবা কোনো লাইভ ক্রিকেট দেখতে বসি, তাহলে দেখবে যে আম, আম, অনেক সময় ঝিরঝির আসতেছে, কিংবা ঠিক মতো দেখা যাচ্ছে না, কিছু ফ্রেম আগে পিছে হয়ে যাচ্ছে। তো দ্যাট ইজ কল্ড জিটার। এটা জিটারের কারণে হয়ে থেকে থাকে। তো এই জিটারটাও কিন্তু আমার ডাটা কমিউনিকেশনে থাকা যাবে না। বুঝতে পেরেছো? সো এই চারটা ভেরি ইম্পর্টেন্ট শর্ত হচ্ছে গিয়ে যেগুলো আমাদেরকে মেক শিওর করতে হবে যে ডাটাকে অবশ্যই ডেলিভারি হইতে হবে, অ্যাকুরেট হইতে হবে, টাইমের ডাটা টাইমের মধ্যে পৌঁছায় দিতে হবে, এবং যদি ভিডিও ট্রান্সমিশন বা রিয়েল টাইম ট্রান্সমিশন হয় তাহলে আসলে কোনো প্রকার জিটার থাকা যাবে না। ঠিক আছে?
আচ্ছা, দেখো, এই জায়গায় আরো আসলে ডাটা কমিউনিকেশনে আরো কিছু শর্ত আছে যেগুলা থাকা লাগে, কিন্তু আমরা ওইগুলোতে যাচ্ছি না। এই চারটা হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট, এই জন্য শুধুমাত্র এই চারটাই আমরা ডিসকাস করছি। আচ্ছা, এখন দেখো কারো কি কোনো কোয়েশ্চেন আছে কিনা, বোঝা গেছে কিনা। জি ম্যাম, বুঝতে পারছি। ইয়েস ম্যাম, ও, বোঝা গেছে। হ্যাঁ, একদম ম্যাম এগুলাতে কি থিওরিটিক্যাল কোশ্চেন আছে? এইগুলা দিয়ে। মানে এগুলা থেকে কি থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। এখন আমি বলি তোমাদেরকে, তোমাদের যে স্লাইড আমরা দিব, মানে আমরা সাপ্লাই করব, আমি পড়াবো, মোটামুটি সব সব স্লাইডই আসলে তোমাদের পড়তে হবে। ওকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো পয়েন্ট থেকে আসলে যে কোনো ধরনের কোশ্চেন থাকতে পারে। তো ওইটা আসলে ঠিক বলা যাবে না যে মানে কোন জিনিসটাই। এক দুইটা এক দুইটা টপিক আছে যেগুলা স্লাইডে আছে, কিন্তু এগুলা থেকে আসবে না। যেমন আজকেই আছে, আজকে আমি একটু পড়াবো, দুই তিনটা জিনিস পড়াবো, ওইখানে আমি তোমাদেরকে বলে দিব যে এইগুলা থেকে কোনো কোয়েশ্চন থাকবে না, এগুলা জাস্ট জানার জন্য। আমাদের তো মানে আমরা তো পড়াবো, পুরো জিনিস ফুললি তোমাদেরকে নলেজ দিতে হলে তো অনেক সময় আছে যে সবকিছু কভার করতে হবে, কিন্তু হয়তো এক্সামে আমরা এই জিনিসগুলো আসলে তোমাদেরকে ধরবো না বা লিখতে বলবো না। ফর এক্সাম্পল কিছু আসে এইগুলা পুরো টিপিক্যাল মুখস্থ করতেই হবে তোমাকে। তো মুখস্থের জিনিস আসলে আমি তোমাদেরকে ডে ওয়ানেই বলেছিলাম যে আমরা খুব অ্যাভয়েড করি যে কোনো মুখস্থ, ডাইরেক্ট কোনো মুখস্থের জিনিস যেন আসলে এক্সামে না থাকে। তো এইটা যেমন ধরো, এটা কি, এটা আসলে সরাসরি ওইভাবে মুখস্থ না, আবার মনে রাখতে হবে তোমাকে চারটা পয়েন্ট, তাই না? তো এটা আসতে পারে আবার নাও আসতে পারে, কারণ এত সহজ জিনিস আসলে পরীক্ষা ওইভাবে আসবে না। এটা এটা মনে করো আমি তোমাদেরকে এমনি বলে দিলাম। ওকে, ডাটা কমিউনিকেশনের ডেফিনেশন এইটা আবার কোনো পরীক্ষায় এটা কি আসলে আসবে? এটা আসবে না, বুঝতে পেরেছো? সো ওই অনুযায়ী এটা আসবে না, কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ইউ নো দি বেসিক। সো ইউ শুড নো, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ইট। ওকে। ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা, এখন ধরো আমরা আমি তোমাদেরকে শুরুতেই বলে দিচ্ছি, আমরা ডাটা কমিউনিকেশন, কম্পিউটার নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি, এই তিনটা ওয়েবেও, ওয়েব টেকনোলজিস, ওয়েবের কোর্সগুলো যদি তোমরা করো, দেখবে যে আমরা যখন এক্সাম্পল দেই, তখন এক্সাম্পলে দুইটা মানুষ থাকে, একটা ছেলে এবং একটা মেয়ে, এবং এদেরকে আমরা এলিস এবং বব বলি। ঠিক আছে? সো ধরো সেন্ডার, রিসিভার, অথবা পার্সন এক্স, পার্সন ওয়াই, হ্যাঁ, ডিভাইস এক্স, ডিভাইস ওয়াই না বলে আমরা আসলে এলিস এবং বব বলি। ওকে। তো এলিস এন্ড বব, ইটস ইটস কাইন্ড অফ ফান্ডামেন্টাল হয়ে গেছে আসলে, যে রিসার্চার ফার্স্টে তার একটা আই থিঙ্ক সিকিউরিটির একটা প্রোটোকল এক্সপ্লেন করতে গিয়ে উনি এলিস এবং ববের এক্সপ্লেনেশন দিয়েছিলেন, এবং সেটা আসলে সবাই খুব পছন্দ করেছে। সো এটা আসলে খুব ইন্টারেস্টিংও, প্লাস আমাদের আসলে এই যে পার্সন এক্স ওয়াই এগুলা বলার চেয়ে এলিস বব বলাটা নাইস আর কি, সুন্দর লাগে। তো এরকম আমরা যে কোনো ধরনের নেটওয়ার্ক কমিউনিকেশনে যখনই দেখাবো সেন্ডার রিসিভার, কিছু কিছু জায়গায় দেখবে সেন্ডার রিসিভার বলা আছে, আবার কিছু কিছু জায়গায় আমি বলবো এলিস, ধরো এলিস ববকে ইমেল করছে বা বব এলিসকে ইমেল করছে, তখন কি হচ্ছে? ওকে। সো ফর এক্সাম্পল এখানে বব ইয়ে বব এবং এলিস আসলে দুইজন পরস্পর একটা কমিউনিকেশন করবে, তাই না? আচ্ছা, ফর এক্সাম্পল সে মেসেজ দিচ্ছে, হাই হাউ আর ইউ। চেটে বলো আর ইমেল বলো, ওইটা ইম্পর্টেন্ট না, জাস্ট এরা কমিউনিকেট করবে। সো বব বলছে, হাই হাউ আর ইউ। এখন দেখো, এই মেসেজটা সে কিন্তু ইংলিশে লিখছে, তাই না? সে কম্পিউটারে বসে ইংলিশে টাইপ করছে, এবং এইটা যদি আমরা ধরে নেই যে তার তার কম্পিউটারটা নেটওয়ার্কে আসলে কানেক্টেড আছে, সো কি হবে, এই মেসেজটা ফার্স্টে কিন্তু বাইনারিতে কনভার্ট হবে। বাইনারিতে কনভার্ট হওয়ার পরে আমরা জানি আসলে এখানে একটা ট্রান্সমিশন মিডিয়া আছে, সো এই ট্রান্সমিশন মিডিয়া দিয়ে আসলে সেই মেসেজটা যাবে, তাই না? আচ্ছা, ধরলাম একটা সিগন্যাল, একটা অ্যানালগ সিগন্যাল হিসেবে এটা আসলে গেল, এটা গেল এলিসের মেশিনে, গেল এলিসের মেশিনে, এক্স্যাক্টলি সেই বাইনারি ফরম্যাটে পৌঁছাবে। তারপরে আসলে সেই বাইনারি থেকে, যেহেতু এটা অরিজিনালি ইংলিশ ছিল, সেহেতু ইংলিশে কনভার্সন হবে। কনভার্সন হওয়ার পরে ওই যে এক্স্যাক্টলি সেম মেসেজটা এলিসের কাছে রিসিভড হবে।
সো বেসিক্যালি এই জিনিসটা আসলে হয়ে থেকে থাকে, তাই না? আমরা আসলে এরকম কমিউনিকেশন করে থেকে থাকি যে বব এলিসকে বা আমি আমার সুপারভাইজারকে, আমার ফ্রেন্ডকে আমরা ইমেল করে থেকে থাকি কিংবা চ্যাট করে থেকে থাকি। এইরকম আসলে কমিউনিকেশন আমরা নেটওয়ার্কে করে থেকে থাকি। আচ্ছা, তো এখন এই যে ডাটা কমিউনিকেশন হচ্ছে, যে সিম্পল একটা মেসেজ বব এলিসকে পাঠাচ্ছে, এখানে আসলে কি কি কম্পোনেন্ট আছে ডাটা কমিউনিকেশন, সেগুলো আমরা দেখবো। তো ফার্স্ট ওয়ান আমি তোমাদেরকে বলে দিলাম, ফার্স্ট ওয়ান এই যে মেসেজটা যাচ্ছে, তাই না? সো ডেটাটা যাচ্ছে। সো ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে মেসেজ, মানে দি ডেটা ইটসেলফ, রাইট? আচ্ছা, এখন বলো তো আমাকে আরো কম্পোনেন্ট কি কি হতে পারে? ম্যাম ম্যাম ডিভাইসেস ডিভাইসেস। আর মিডিয়াম। হ্যাঁ, মিডিয়াম। ওকে, মিডিয়াম আর ডিভাইস যদি বলো, ডিভাইসও কারেক্ট, কিন্তু আরেকটু আরেকটু স্পেসিফিক্যালি বলবে যে কি টাইপের ডিভাইস? সেন্ডার রিসিভার তারপরে রাউটার। মডেম। এন্ড হ্যাঁ, ডিভাইস। মোডেম আছে। মানে মনে করো তুমি এখানে ডিভাইস বলতে কি বোঝাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো কম্পিউটার, তাই না? সো এন্ড যেটা ডিভাইস। দেখতে পাচ্ছ সেটাই, হ্যাঁ, এন্ড ডিভাইস, এন্ড ডিভাইস বলতেছো, রাইট? কিন্তু এন্ড ডিভাইস স্টিল নট ভেরি ক্লিয়ার, তাই না? আরেকটু ভালো করে যদি আমরা তাকে বলতে চাই, হ্যাঁ, সেন্ডার আর রিসিভার। এক্স্যাক্টলি, সেন্ডার এন্ড রিসিভার। হ্যাঁ, দুজনই এন্ড ডিভাইস, কিন্তু এখানে হচ্ছে গিয়ে সেন্ডার একজন মেসেজ পাঠাচ্ছে এবং আরেকজন কিন্তু মেসেজটা রিসিভ করতেছে। তাহলে সেন্ডার একটা কম্পোনেন্ট, রিসিভার একটা কম্পোনেন্ট। তারপরে হচ্ছে গিয়ে ট্রান্সমিশন মিডিয়াম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সমিশন মিডিয়াম লাগবেই, ডাটাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যে পার হচ্ছে, সেই পারের জন্য, সেই পার করে দেওয়াটা একটা মিডিয়াম এইটা করতেছে। সো ট্রান্সমিশন মিডিয়াম আরেকটা কম্পোনেন্ট। আচ্ছা, দেখি আমাদের মিলে যাচ্ছে কিনা। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে সেন্ডার, 3 নম্বর হচ্ছে রিসিভার, 4 নম্বর হচ্ছে মিডিয়াম। আরেকটা আছে, আসলে চাইলে আরো কিছু অ্যাড করা যায়, বাট এখানে এগেইন বলছি যে আমরা মোস্ট অফ দি ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট গুলাকে আমরা মেনশন করব। 5 নম্বর কি বলো তো? তোমাদের যদি খেয়াল থাকে সেটা থেকেও বলতে পারো, রিকল করতে পারো। মিস এনকোডার ডিকোডার। এনকোডার আর ডিকোডার একটা কম্পোনেন্ট, হ্যাঁ, কিন্তু ওই যে বললাম দ্যাটস নট দি মেজর ওয়ান, ঠিক আছে? এই জন্য এনকোডার ডিকোডার আসলে বলছি না, বাট তুমি কারেক্ট আছো, এনকোডার ডিকোডার একটা কম্পোনেন্ট। ডেটা। ডেটা তো মেসেজ, মেসেজটাই ডেটা। ম্যাম প্রোটোকল। দ্যাটস কারেক্ট। ওকে, প্রোটোকল। প্রোটোকল, এখন প্রোটোকল কি জিনিস? প্রোটোকল মানে হচ্ছে গিয়ে এ সেট অফ রুলস। আমরা প্রোটোকল মানে তো আমরা বুঝি, তাই না, যে আমাদেরকে কিছু প্রোটোকল ফলো করতে হবে, আমাদের কিছু রুল ফলো করতে হবে, কিছু কিছু নিয়ম মেনে চলতে হবে। সো এ সেট অফ রুলস। ওকে, যেই রুল আসলে এই সেন্ডার এবং রিসিভার মেনে চলে, যেই রুল এই কম্পিউটারগুলো মেনে চলে, যেই রুলের মাধ্যমে আসলে আমি মেসেজটাকে ইংলিশ টেক্সট পাঠাবো নাকি আসলে অ্যারাবিক পাঠাবো, সেইটা ঠিক করে দেয়। সো এই যে সেট অফ রুলস, এইটাকেই বলছে প্রোটোকল, এবং দিস ইজ দি ওয়ান অফ দি মেজর কম্পোনেন্টস অফ ডেটা কমিউনিকেশন। ঠিক আছে? সো মোটামুটি এই 5টা কম্পোনেন্ট আমরা আমাদের ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে পেয়ে গেলাম। আচ্ছা, এই 5টার ডেফিনেশন সুন্দর করে এভাবে বলে দেয়া আছে, আমি এটাতে যাচ্ছি না, এগুলা তোমরা জানো। সো মোটামুটি আসলে যদি এখানে 3টা ইন্টারেস্টিং ইয়ে আছে, পিকচার আছে। একটা কম্পিউটার নেটওয়ার্ক দেখানো হচ্ছে। কম্পিউটার নেটওয়ার্ক যদি হয়ে থেকে থাকে তাহলে আমাদের কম্পিউটার, ল্যাপটপ, এরকম ডিভাইস হবে, তাই না? আর যদি টেলিফোন নেটওয়ার্ক হয় তাহলে আসলে ডিভাইস হিসেবে থাকবে টেলিফোন। এবং অবশ্যই টেলিফোন নেটওয়ার্কের জন্য কিছু ফিক্সড রুলস থাকবে, কম্পিউটার নেটওয়ার্কের জন্য কিছু ফিক্সড রুলস থাকবে, মানে প্রোটোকল থাকবে। আবার যদি ব্রডকাস্ট নেটওয়ার্ক হয় তাহলে সেই ব্রডকাস্ট নেটওয়ার্কের জন্য কিছু সেট অফ রুলস, এগ্রিমেন্টস অ্যান্ড স্ট্যান্ডার্ডস থাকবে। আচ্ছা, এখন এই নেটওয়ার্ক এলিমেন্টস এবং কম্পোনেন্টস একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি নেটওয়ার্ক ডিভাইসেস। মানে ধরো আমি আমার কম্পিউটার এক বাজার থেকে একটা কম্পিউটার কিনে নিয়ে আসছি। এই কম্পিউটার কিন্তু একটা স্ট্যান্ড অ্যালোন একটা একটা ডিভাইস, যেটা আসলে যেখানে আমরা যদি বাসায় এসে এটা প্লাগ ইন করি, তাহলে কি হয়, কম্পিউটারের মধ্যে আমরা গেম টেম ইনস্টল করে ফেললে গেম খেলতে পারি, অফিস ইনস্টল করলে আমরা লেখালেখি করতে পারি, আম, এরকম অনেক কিছু কাজ করতে পারি, তাই না?
কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা এটা আমরা জানি যে আমরা ইন্টারনেট সার্ভিস না দেই, আমরা ধরো ওয়াইফাই কানেকশন না দেই, আমরা যদি আমাদের পাড়ার ইন্টারনেট কানেকশন না না লাগাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আসলে একটা নেটওয়ার্ক ডিভাইস হবে না, রাইট? ঠিক কিনা? সো আমরা জানি যে একটা কম্পিউটার এমনিতে একটা স্ট্যান্ডার্ড ডিভাইস, বাট এটা একটা নেটওয়ার্ক ডিভাইস হবে যদি আমরা আসলে তাকে ইন্টারনেট, মানে এটার মধ্যে ইন্টারনেটের কানেক্টিভিটিটা প্রোভাইড করি। তো এখন ইউজুয়ালি কম্পিউটারের মধ্যে ইন্টারনেটের কানেক্টিভিটি থাকলেই কম্পিউটার যে আসলে নেটওয়ার্ক ডিভাইস হয়ে যায় তা না। ইউজুয়ালি নেটওয়ার্ক ডিভাইস বলা হয় আসলে যেই ডিভাইসগুলো আসলে একটা কম্পিউটারকে আরেকটা, মানে একটা ডিভাইস, কম্পিউটার আমি বলবো না কারণ একটা কম্পিউটার বললে ফিক্স হয়ে গেল, তাই না? তার মানে কি কম্পিউটার ছাড়া অন্য কোনো ডিভাইস ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে কি ডাটা যেতে পারে না? অবশ্যই যেতে পারে। যেমন ধরো মোবাইলও একটা ডিভাইস, রাইট? টেলিফোন, আইপি ফোন যেগুলা, সেগুলাও কিন্তু ডাটা ট্রান্সফার করে ইন্টারনেটের মাধ্যমে, কিন্তু আইপি টেলিফোনি যেটা আছে সেটা ইন্টারনেটের মাধ্যমে এই টেলিফোন নেটওয়ার্কটা কাজ করে। সো আমরা একটা ডিভাইস বলবো, আমরা জাস্ট কম্পিউটার বলবো না। মানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে যে কমিউনিকেশন হবে, এবং এই কমিউনিকেশন ইন্টারমিডিয়ারি যে ডিভাইসগুলো আসলে সাহায্য করে বা কমপ্লিট করে টু কমিউনিকেট, সেই ডিভাইসগুলোকে আসলে নেটওয়ার্ক ডিভাইস বলে। যেমন এখানে খুব সুন্দর এইটা পিকচার দেওয়া আছে, দেখো, দিস ইজ এ ল্যান, দিস ইজ অ্যানাদার ল্যান। একটা ল্যান আরেকটা ল্যানের সাথে যদি কমিউনিকেট করতে চায়, তাহলে কি আছে? দেখো মাঝখানে কিছু ডিভাইস আছে, এই ডিভাইসগুলোকে আসলে বলতেছে নেটওয়ার্ক ডিভাইসেস। এবং তোমরা কি নাম জানো, এগুলার নাম জানো? ম্যাম ওগুলো কি রাউটার? Hub switch router. Half switch হ্যাঁ, point. হ্যাঁ, হ্যাঁ, হাব, সুইচ, রাউটার, এগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিভাইসের নাম। আর এই পার্টিকুলার এই ডিভাইসটার নাম হচ্ছে রাউটার। ওকে, এইটা আমরা পুরা আমাদের যে কোর্স আছে, আমরা কোর্সের মধ্যে যখনই দেখবো এরকম গোল আর এটা চারটা চারটা ছোট ছোট এরো দেওয়া, তখনই আমরা বুঝবো দিস ইজ রাউটার। এইখানে দেখো আরেক টাইপের ডিভাইস আছে, এটাকে বলে সুইচ। দেখছো, এটা চার কোণা, এটা হচ্ছে গিয়ে সুইচ। সো এইরকম আমরা যে এরকম ডিভাইস দেখবো, এগুলা দেখলেই বুঝবো দিস ইজ রাউটার, দিস ইজ সুইচ, এবং দিস আর দি নেটওয়ার্কিং ডিভাইস, বিকজ এই ডিভাইসগুলো আসলে আমাদেরকে নেটওয়ার্কিং করতে সাহায্য করে। আমি কম্পিউটার স্ট্যান্ড অ্যালোন, ইটস জাস্ট এ মেশিন। হ্যাঁ, হ্যাঁ, এন্টারটেনমেন্ট পারপাস, ডিফারেন্ট ডিফারেন্ট পারপাস আমি ইউজ করতে পারবো, বাট আমি যদি ইন্টারনেট ইউজ করতে চাই, তাহলে আসলে আমার শুধু কম্পিউটার না, আমার এইরকম একটা ডিভাইস লাগবে, এইরকম একটা ডিভাইস লাগবে। সো এই ডিভাইসগুলোকে বলতেছে নেটওয়ার্ক ডিভাইস। নেটওয়ার্ক ডিভাইস আবার দুই রকমের, একটা হচ্ছে হার্ডওয়্যার, যেটা কিনা রাউটার, সুইচ, হাব, এগুলো বললে, তাই না? আরেকটা হচ্ছে কি সফটওয়্যার। সফটওয়্যার, সফটওয়্যার কি? এখানে সফটওয়্যার হচ্ছে সার্ভিস অ্যান্ড প্রসেসেস, যেই সফটওয়্যারগুলো আসলে এই এই আম, এই ডিভাইসগুলোর মধ্যে রান করে। ওকে, বা সফটওয়্যার হচ্ছে কি সার্ভিস, এবং কিছু সার্ভিস কিছু প্রসেস সেগুলোকে আমরা ইয়ে বলতেছি। আচ্ছা, এখন এই যে ডিভাইসের মধ্যে দুই টাইপের ডিভাইস আছে, একটা হচ্ছে এন্ড ডিভাইস আর একটা হচ্ছে ইন্টারমিডিয়ারি ডিভাইস। এই ইন্টারমিডিয়ারি ডিভাইসগুলাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার রাউটার এবং ইয়ে হাব, সুইচ, এইগুলো। আর এন্ড ডিভাইস কোনগুলো? এন্ড ডিভাইসগুলো হচ্ছে যে আমার কম্পিউটার, যে যে আসলে যেখানে আসলে এলিস, বব বা আমরা আসলে বসে আছি। ঠিক আছে? আচ্ছা, আরেকটু এখানে ডেফিনেশন আছে, ইন্টারফেস উইথ হিউম্যান নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক। আর এন্ড ডিভাইস, তোমরা কিন্তু অলরেডি কে একজন এন্ড ডিভাইস বলেছিলে, তাই না? সো এন্ড ডিভাইস এর আসলে মানে কি? এন্ড ডিভাইস মানে কি? ম্যাম আর কি ম্যাম হিউম্যান ডাটাটা এন্ডের লাস্ট পর্যন্ত যেগুলো। যেখানে যায়, হ্যাঁ, হিউম্যান ইন্টারাকশন লাগে যে ডিভাইস গুলোতে। হ্যাঁ, প্লাস মনে করো নেটওয়ার্কের এন্ডে বসে আছে, তাই না? মানে এটা এটা শেষে বসে আছে, প্রান্তে বসে আছে, ইয়েস ঠিক ম্যাম। না? হ্যাঁ, এখান থেকে কিন্তু আর যাওয়ার ইয়ে নাই, মানে এটা এন্ডে, এই জন্য এন্ড ডিভাইস। মানে এখান থেকে আইদার একটা ডাটা জেনারেট হবে, অথবা এখানে এসে ডাটা এসে পৌঁছাবে, এরপরে শেষ, এরপরে আর নাই, মানে ফাইনাল ডেস্টিনেশনে গিয়ে পৌঁছে যাবে। ঠিক আছে? সো এই ধরনের ডিভাইসগুলোকে আসলে এন্ড ডিভাইস বলে। এবং তোমরা যদি খেয়াল করো, দেখো এখানে এই যে কম্পিউটারগুলা, এগুলাকে কিন্তু এন্ড ডিভাইস বলে। ঠিক আছে? এগুলা এন্ড ডিভাইস, এগুলা এন্ড ডিভাইস। আমি রাউটারকে এন্ড ডিভাইস বলতে পারবো না, আমি একটা সুইচকে এন্ড ডিভাইস বলতে পারবো না, বিকজ দ্যাটস নট ইন দি পজিশন অফ দ্যাটস নট ইন দি পজিশন অফ এন্ড এন্ডে, তাই না? এন্ডে না কিন্তু,
এগুলা মাঝখানে বসে আছে। সো ইন্টারমিডিয়েট ডিভাইস হচ্ছে ওইগুলা, আর এন্ড ডিভাইস হচ্ছে যেগুলা এন্ডে থাকবে, যেগুলা কিনা আসলে ডাটা জেনারেট করবে, ডাটা রিসিভ করবে, ডাটা সেন্ড করবে। আচ্ছা, ইন্টারফেস উইথ হিউম্যান নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক, এই এন্ড ডিভাইস গুলার কাজ কি? এগুলো আসলে হিউম্যান নেটওয়ার্ক এবং কমিউনিকেশন নেটওয়ার্কের মধ্যে ইন্টারফেস প্রোভাইড করে, এবং ওই যে বললাম ডাটা অরিজিনেট করে এবং ডাটা সেন্ড করে, এবং আদার সাইডে যদি রিসিভার হয় তাহলে সেই ডাটাটা অ্যারাইভ করে। ওকে, এখন দেখো ইন্টারমিডিয়েট ডিভাইস কি বলতেছে, প্রোভাইডস কানেক্টিভিটি বিটুইন এন্ড ডিভাইস, বলে দিছি অলরেডি, ম্যানেজেস ডাটা এজ ইট ফ্লোস থ্রু দি নেটওয়ার্ক। আচ্ছা, এবং এখানে আসলে ইন্টারমিডিয়েট ডিভাইস আমরা দেখবো যে ইন্টারমিডিয়েট ডিভাইস ছাড়া কোনো নেটওয়ার্ক কমিউনিকেশন সম্ভব হবে না, এবং এইগুলাই আসলে, এই ডিভাইসগুলাই আসলে আমার এই লেন্থ থেকে যে ডেটাগুলো আসবে সেইগুলো সে এখন এই দিকে পাঠাবে নাকি এই দিকে পাঠাবে, কোন দিকে পাঠাবে, সেটা আসলে এই ডিভাইসগুলো ঠিক করে দেয়, এই ডিভাইস ঠিক করে দেয়। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক, যে মেসেজের ডাটাটা, সরি, ডাটাটা কিভাবে কোথায় ফ্লো হবে, কোন দিকে যাবে, কোন দিকে আসবে, এই সব কিছু সে ম্যানেজ করে। আচ্ছা, ওকে, এখানে কিছু এক্সাম্পল আছে দেখো, এন্ড ডিভাইস যেটা অলরেডি বলে ফেলছি, ইন্টারমিডিয়েট ডিভাইস, রাউটার, সুইচ, এগুলো আছে। ওকে, সো এই যে দেখো সার্কেল দিয়ে দেখাচ্ছে যে দিজ আর দি এন্ড ডিভাইস, আর এই যে লাল সার্কেল দিয়ে দেখাচ্ছে যে দিজ আর দি ইন্টারমিডিয়েট ডিভাইস। ওকে, তাহলে আমি যদি তোমাদেরকে কোনো কুইজ টুইজ দেই যে আইডেন্টিফাই করো কোনটা ইন্টারমিডিয়েট ডিভাইস কোনটা এন্ড ডিভাইস, নাম বলো, কাজ কি বলো, বলতে পারবে না? ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, এই যে দেখো আরো এক্সাম্পল আছে, হাবের হাবের এক্সাম্পল, ওয়্যারলেস রাউটার, এটা তো আমাদের সবার বাসায় বাসায় আছে আমরা জানি। সুইচের ব্যাক সাইড দেখতে এরকম, এই যে এতগুলা পোর্ট, হ্যাঁ, এক একটা পোর্টে এক একটা কানেকশন লাগে। রাউটার দেখতে এরকম, রাউটার তো তোমরা দেখছো নাকি? এই এই টাইপ রাউটার, বিগ রাউটার গুলা দেখেছো? আচ্ছা, তোমাদের ল্যাব শুরু হয়ে গেছে? ইয়েস ম্যাম, একটা ল্যাব হয়েছে। আচ্ছা, কি পড়াইছে? ম্যাম ওই যে সরি, আমি হয়ে গেছি, মানে আমি একটু তোমাদের অন্য টপিকে চলে গেলাম। কি কি পড়িয়েছে একটু বলো তো? সেকশন 12 এর তো এখন ল্যাব হয়। Miss router আহ, configuration দেখিয়েছিলাম। ওকে ওকে, ঠিক আছে, তাহলে দেখছো এই যে এই রাউটার, এই যে এইখানের যে রাউটারটা আসলে আমি দেখালাম, এইটারই কনফিগারেশন আসলে তোমাদের সিমুলেশনে নিশ্চয়ই প্যাকেট ট্রেসারে নাকি? ইয়েস ম্যাম। জি হ্যাঁ, মিস। তো আসলে তো বাস্তবে তো আর করতে পারবে না, মানে এত এত আমাদের আসলে ইয়ে নাই, এত রাউটার নাই, এগুলা নাই। সো তোমাদের যেটা করতে হবে, সিমুলেশনে তোমরা আসলে রাউটার কনফিগারেশন এগুলো আসলে ডিটেল শিখবে। তো যেটা বললাম যে আসলে আমরা থিওরি যত ফাস্ট পড়াই না কেন, ল্যাব ল্যাব আসলে একটু আগাই থাকবে, এবং ল্যাবের জন্য যে যে থিওরি দরকার সেটা তোমাদের ক্লাসে কভার করবে। তো তোমরা কি সবাই ল্যাব 1 কমপ্লিট করছো? ম্যাম মোটামুটি ক্লাসেই অনেকখানি কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি সবারই। আচ্ছা আচ্ছা, এবং সব বুঝা গেছে, কোনো সমস্যা নাই, কোনো কনফিউশন নাই, সব কিছু ঠিকঠাক? লিনাক্স যারা ইউজ করে তাদের জন্য ঝামেলা কেন, প্যাকেট ট্রেসার ইনস্টল করতে পারেনি? আচ্ছা আচ্ছা, দ্যাটস অল রাইট, ওটা তো অত হিউজ ইস্যু না, বা এটা একটা নতুন জিনিস শিখলে, তাই না? আর আরেকটা জিনিস আমার মনে হয় অনলাইনে, অনলাইনে কাজ করার ইয়ে আছে কিনা আমি শিওর না, অনলাইনেও হয়তো তোমরা করতে পারতে, মানে প্র্যাকটিস। হয় নাই, আচ্ছা আচ্ছা, তবে অনলাইনে একটা বিষয় আছে, অনলাইনে করলে তো অনলাইনে বসে বসে করবে, মানে কনফিগারেশনে, মানে ফুল ফুল কনফিগারেশনটা অনলাইনে সিমুলেশন আকারে আছে কিনা এটা আর কি বলছি। এটা খুব সম্ভবত থাকার কথা, বাট আই এম নট শিওর। বাট উবুন্টুতে তোমরা মানে করতে পেরেছো তো, ভার্চুয়াল মেশিন দিয়ে করতে পেরেছো, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আসলে এটা এটা মানে মেইন, মানে মেক শিওর করবে যে যা যা ক্লাসে পড়ানো হচ্ছে আমরা সব যেন শিখে ফেলি।
রাউটার কনফিগারেশন করাচ্ছে, রাউটার কনফিগারেশনের পরে আরো আরো কিছু টাস্ক আছে, ওইগুলা আসলে আহ, এগুলো তো ধরো মেশিন ডিপেন্ডেন্সির কারণে আসলে, মানে মেশিনের জটিলতার কারণে এই ভার্চুয়াল মেশিন দিয়ে করতে হচ্ছে। বাট মেক শিওর করো যে জিনিসগুলা যেন যেটা নেটওয়ার্কিং ল্যাবে শেখানো দরকার, মানে শেখাচ্ছে, সেটা যেন আসলে তোমরা ফুললি শিখতে পারো। হ্যাঁ, Yes, ma'am. আচ্ছা। এখন সফটওয়্যার ক্ষেত্রে কি হচ্ছে, সার্ভিস সফটওয়্যার, মানে সফটওয়্যারকে দুইভাবে বলা হচ্ছে, একটা হচ্ছে আমাদেরকে সার্ভিস সার্ভিস সফটওয়্যার, একটা হচ্ছে প্রসেস, সফটওয়্যার এজ এ প্রসেস। আচ্ছা, তো এখন কি প্রোভাইড, সার্ভিসেস প্রোভাইডস ইনফরমেশন ইন রেসপন্স টু এ রিকোয়েস্ট, মানে আসলে একটা সার্ভিস, আমরা তো এটা আসলে বুঝি, এটা এমন কিছু না যে আমরা আসলে কিছু সার্ভিস প্রোভাইড করি। একটা একটা আমি ফাইল অ্যাক্সেস করতে চাই, আমি ফাইলের জন্য আমি এই ফাইলটা চাচ্ছি, তার মানে আমি একটা সার্ভিস চাচ্ছি অমুক ওয়েব সার্ভারের কাছে, রাইট? যেমন ধরো ইমেইল হোস্টিং সার্ভিসেস অ্যান্ড ওয়েব হোস্টিং সার্ভিসেস, আমরা ইমেইলের ইমেইল হোস্ট করার জন্য ইমেইল সার্ভিসগুলো আমাদেরকে সার্ভিস দিয়ে থাকে। ওয়েব হোস্টিং সার্ভিসেস, আমরা যদি কোনো আমার ওয়েব পেজ তৈরি করতে চাই, তাহলে ওয়েব হোস্টিং সার্ভিসেস গুলো আমরা পেয়ে থেকে থাকি। আচ্ছা, তো এইগুলোকে আসলে সার্ভিস বলা হচ্ছে। এখন প্রসেস, প্রসেস কি? প্রসেস হচ্ছে গিয়ে যে যে মানে যে স্পেসিফিক সার্ভিস, তো ঠিক আছে আমি ওই সার্ভিসটা পাচ্ছি, কিন্তু যে স্পেসিফিক ফাংশনটা আমি পাচ্ছি, যে স্পেসিফিক কাজটা আমি করতে পারছি, সেটা হচ্ছে কি আমার প্রসেস, তাই না? আচ্ছা, তো প্রসেস গুলা আম, আসলে আমরা ওই রকম মতো ফিল করি না, আমরা তো মনে করি যে হ্যাঁ আমরা সার্ভিস পাচ্ছি, বাট দিজ আর আসলে প্রসেস এজ ওয়েল। ওকে, আচ্ছা, যেমন ধরো এখানে আমরা যখন ইয়ে করে, মানে আম, কি বলে, ইন্টারনেটে যদি আমরা আসলে টাস্ক ম্যানেজারে যাই, দেখতে পাই এটা টাইম কতগুলা প্রসেস রান করে। আর প্রসেসের কনসেপ্ট আসলে তোমরা সবাই অপারেটিং সিস্টেম করে আসছো, তো তোমরা প্রসেসের কনসেপ্ট আসলে জানোই, তাই না? বলো তো প্রসেসের একদম সবচেয়ে সিম্পলেস্ট ডেফিনেশনটা কি? মানে হোয়াট ইজ এ প্রসেস? কখনো অনেকগুলো সফটওয়্যার ধর রান অ্যাকশন একসাথে। অনেকগুলা অ্যাকশন একসাথে রান করলে ওটাকে প্রসেস বলে। এক্স্যাক্টলি, একটা অ্যাপ্লিকেশন রান করছে, ঠিক আছে, দ্যাট ইজ প্রসেস, তাই না? আমি প্রোগ্রাম লিখছি, প্রোগ্রাম, ঠিক আছে, এটা একবার যখন রান করে তখন অ্যাপ্লিকেশন বলি। আবার আসলে অ্যাপ্লিকেশনটা যখন রান রান টাইম চলতেছে তখন ওইটাকে আসলে আমরা প্রসেস বলি, এক্সিকিউট করতেছে তখন আমরা সেটাকে প্রসেস বলি। ওকে, সো মানে একদম মিনিমাম এক্সিকিউশন পোর্শনের মিনিমাম পোর্শনটাকে বলা হয় এটা, ইটস এ প্রসেস। ওকে, আচ্ছা। তো এখন মিডিয়া আছে, মিডিয়াতে আমি আর যাচ্ছি না, এগুলো তোমরা আসলে আমরা ডিটেইল আমরা ডাটা কমিউনিকেশন চ্যাপ্টারে পড়েছি। মিডিয়া অনেক রকমের মিডিয়া হতে পারে, ওয়্যারলেস, ওয়্যার্ড, তারপরে নেটওয়ার্ক। এখানে আমরা আহ, দেখবো যে নিক কার্ড আছে, যে ধরো আমি আমার বাসার কম্পিউটার আছে, আমি এখন ইন্টারনেট লাগিয়ে দিলাম, ইন্টারনেট সার্ভিস নিয়ে আসলাম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, তারপরে আসলে আমি নেট পেয়ে গেলাম। জিনিসটা এরকম না, আমার কিছু ডিভাইস থাকা লাগবে, আমার মাস্ট আমার কম্পিউটারের মধ্যে কিছু জিনিস থাকা লাগবে, যেমন নিক কার্ড থাকা লাগে, ফিজিক্যাল পোর্ট থাকা লাগে, ইন্টারফেস থাকা লাগে, যেটার মধ্য দিয়ে আসলে আমার রাউটার থেকে কেবল যায়, অথবা ওয়াইফাই পোর্ট থাকা লাগে, তাই না? ওয়াইফাই পোর্ট না থাকলে আমি ওয়াইফাই ওয়াইফাই আসলে কানেক্ট করতে পারবো না। তো এরকম কিছু আসলে আমার জিনিস থাকা লাগে, আমি ধরে নিচ্ছি এগুলা তোমরা আসলে জানো। মেসেজ ডাটা রিপ্রেজেন্টেশন যে করা হয়, সেই ডাটাগুলা কিরকম হতে পারে, টেক্সট, নাম্বার, ইমেজ, অডিও, ভিডিও, এরকম। তো এগুলো আমি কিন্তু কুইক চলে যাচ্ছি, কারণ এগুলো তোমরা সবাই জানো, তোমরা একটু দেখে নিও আর কি যে এখানে কি আছে। এগুলো আসলে এক্সপ্লেন, আলাদা করে এক্সপ্লেন করার কিছু নাই। সো আই এম জাস্ট কুইকলি পাস করলাম। আচ্ছা, ওকে, এখন রুলে একটু আসি, রুল বা প্রটোকল। হ্যাঁ, সেট অফ রুলসে আসি। সো সেট অফ রুলস আসলে কেন দরকার? কারণ আমরা যখন ডাটা কমিউনিকেশনের কথা বলছি তখন আমাদেরকে আসলে বুঝতে হবে যে আমি কি কমিউনিকেট করতেছি, আমি পাঠাচ্ছি কি জিনিস, ডাটা পাঠাচ্ছি। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট, আমাকে ডাটাকে ডিফাইন করতে হবে। দেন কোয়েশ্চেন আসলো হাউ ইট ইজ কমিউনিকেটেড, তুমি এটাকে কিভাবে করবে? তো কিভাবে আনসার যদি দেই, আমাকে অবশ্যই কিভাবে আনসারটা এমন ভাবে দিতে হবে, মানে একটা রুল, সেটা একটা রুল হয়ে গেল।
আচ্ছা, when it is communicated, এটা কখন কমিউনিকেট করবে, কি কোনো পার্টিকুলার টাইম আছে নাকি আসলে যে কোনো সময়? তো এই যে রুলটা আছে সেটা আরেকটা, সেটা ডিফাইন করে দিতে হবে, দিস ইজ এ প্রটোকল, তাই না? নাইস একটা এক্সাম্পল এখানে, যে ধরো দুইজন আম, আহ, একজন আরেকজনকে মানে দুজন মানুষের দেখা হইলো রাস্তায়, একজন বললো যে আচ্ছা ক্যান ইউ টেল মি হোয়ার ইজ দি ক্যাফে, ওকে, সে বলতেছে হোয়ার ইজ দি ক্যাফে। আচ্ছা, এখন এখানে সে যে এই মেসেজটা বললো হোয়ার ইজ দি ক্যাফে, দিস ইজ কল্ড কন্টেন্ট লেয়ার, তাই না? এখানে আমার কন্টেন্ট আছে। আচ্ছা, আর রুলস কি? সে কিন্তু একজন মানুষ, সে একজন মানুষ, এবং বোঝা যাচ্ছে যে দুইজনই ধরো বাংলায় কথা বলতেছে অথবা ইংলিশে কথা বলতেছে। সো মেক শিওর করতে হবে সে যে হোয়ার ইজ দি ক্যাফে বলতেছে, এই লোকটাকেও আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে, তাই না? সো তারা কি করতেছে, তারা আসলে কমিউনিকেশনটা মাস্ট হওয়ানোর জন্য, মানে এটা হবে, দ্যাট ইজ ওয়াই কমন একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। সো তারা আসলে দুইজনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছে। এবং ওয়েট ফর ইওর টার্ন, আমরা যখন কি করি, আমরা যখন দুইজন আসলে কথা বলি, তখন আমরা কিন্তু একসাথে দুইজনে কথা বলা শুরু করি না। প্রথমে একজন কথা বলে, তারপরে আরেকজন কথা বলে, তারপরে আবার আরেকজন কথা বলে, এইভাবে কথা বলি, তাই না? উই ওয়েট ফর আওয়ার টার্ন। এবং সিগন্যাল হোয়েন ফিনিশ, যেমন ধরো আমাদের কথা শেষ, আমাদের কনভারসেশন শেষ, তখন আমরা কি করি, আমরা একটা সিগন্যাল দিই, যেমন ধরো হ্যাঁ আল্লাহ হাফেজ, গুড বাই, সামথিং লাইক দ্যাট, এরকম কিছু একটা দিয়ে শুরুও করি আবার শেষও করি, ঠিক কিনা? সিগন্যাল দিই। সো এইটা কিন্তু একটা রুল, তাই না? এই 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 যে এইভাবে কথা বলার যে একটা একটা মেকানিজম, এইটা এরকম কিছু কিছু কনভারসেশনের কিছু কমন রুল আছে, এই রুলগুলা ফলো করা হয়। সো এইটাকে আমরা বলতে পারি দিস আর ইন দি রুলস লেয়ার। আর ফিজিক্যাল লেয়ার কি বলতেছি? ফিজিক্যালি যেখানে যে দুটা মানুষ কমিউনিকেট করতেছে, তারা ফিজিক্যালি যে লেয়ারে এক্সিস্ট করে, সেটাকে আমরা বলতেছি ফিজিক্যাল লেয়ার। ওকে। সো এই এই এক্সাম্পলের মাধ্যমে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হ্যাঁ এরা দুইজন আসলে ডাটা কমিউনিকেট করতেছে কথা কথা বলার মাধ্যমে, এবং এখানে কিছু রুলস আছে যেখানে রুলস লেয়ারের মধ্যে পড়তেছে, ফিজিক্যালি এরা এক্সিস্ট করতেছে, তারা মেসেজের মাধ্যমে মানে মেসেজটা যে পাস করতেছে, সেখানে কিছু মেসেজ যেগুলো আছে সেইগুলাকে কন্টেন্ট লেয়ার করতেছে। ইটস জাস্ট এন এক্সাম্পল আসলে কিভাবে রুলস বা প্রোটোকলস আসলে কাজ করে। আচ্ছা, এখন আমি এগেইন এগুলো আমি খুব কুইকলি চলে যাব। এগুলো আসলে আমরা জানি টাইপস অফ নেটওয়ার্ক, পেন আছে, লেন আছে, ওয়ান আছে, মেন আছে, তাই না? আমরা জানি না এগুলো? ইয়েস ম্যাম। হ্যাঁ, আমার মনে হয় এগুলো আমার বলার দরকার নাই। আমি যেটা বলবো যে যেহেতু স্লাইডের মধ্যে আছে, তোমরা একটু গো থ্রু করো। কি কোনো কুইজ যদি দেয়, আমি বলি কুইজ আছে, কুইজের সিলেবাস হচ্ছে এই এই স্লাইড এই স্লাইড, তাহলে তোমরা এটা করো না যে ও আচ্ছা মিস তো এটা স্কিপ করছেন, আমরাও স্কিপ করে ফেলি, আমাদেরও দরকার নাই না, ওইটা করো না, একটু পড়ে নিও, হ্যাঁ? আচ্ছা, ওকে। যখন দরকার আসবে লেন এবং ওয়ান, আমরা দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা লেন এবং ওয়ান এক্সাম্পল হিসেবে আসবে, তো তখন আমি লেন এবং ওয়ান বলে নিব, হ্যাঁ? আচ্ছা, এই যে পেন হচ্ছে গিয়ে একদম পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেন হচ্ছে মেট্রোপলিটন, লেন হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? একটা বিল্ডিং, একটা ইউনিভার্সিটিতে আমরা জানি যে লেন লেন থাকে। আর ওয়ান হচ্ছে গিয়ে কি পুরা জিওগ্রাফিক্যাল হোল ওয়ার্ল্ড। যেমন ওয়ানের একটা এক্সাম্পল বলো তো। স্টারলিংক। হ্যাঁ, কিংবা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ইন্টারনেট, রাইট? ইয়েস ম্যাম। ইন্টারনেট হচ্ছে গিয়ে ওয়ান, কারণ এটা ইন্টারনেট তো একেবারে পুরা ওয়ার্ল্ড ওয়াইড এর পরিধি। আচ্ছা, তো ইন্টারনেট আসলে কি? ইন্টারনেট আমরা জানি ইন্টারনেট হচ্ছে একটা মেশ অফ লটস অফ ইন্টারকানেক্টেড নেটওয়ার্কস, এইটাই আসলে ইন্টারনেট। আর ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে গিয়ে যে একেবারে জাস্ট আমার ইউনিভার্সিটিতে যদি ছোট্ট একটা আমাদের নিজস্ব ইন্টারনেট মানে নিজস্ব নেটওয়ার্ক থাকে, তাহলে সেটা হচ্ছে গিয়ে ইন্টারনেট। আবার এক্সট্রানেট কি? এক্সট্রানেট হচ্ছে গিয়ে যে ধরো একটা এই কোম্পানির যদি নিজস্ব সাপ্লায়ার, কাস্টমার, কোলাবোরেটর থাকে, তাহলে সেইগুলার যে আলাদা যে নেটওয়ার্ক, সেটাকে বলা হচ্ছে এক্সট্রানেট। ইন্টারনেট হচ্ছে আমার জাস্ট কোম্পানির, শুধুমাত্র কোম্পানির মধ্যকার নেট, সেটাকে ইন্টারনেট। আর ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে গিয়ে সবাইকে কানেক্ট করে নেয়, সেটা হচ্ছে গিয়ে ইন্টারনেট। এইভাবে তিনটা জিনিস বোঝানো হলো। আচ্ছা, ইন্টারনেটের কনসেপ্ট আমরা মোটামুটি জানি, মানে জানি না আসলে, আমি আমি সরি, এখনো আসলে এটা তো তোমাদের পড়ানো হয় নাই।
ইন্টারনেটের কনসেপ্ট দেখবে যে আমরা যে আইএসপির কাছ থেকে অনেকে হয়তো জানো আসলে আমরা প্রথমে কি করি, আমরা বাসা বাড়িতে যে ইন্টারনেট নিয়ে আসি লোকাল আইএসপির কাছ থেকে নিয়ে আসি। লোকাল আইএসপি আবার কি করে রিজিওনাল আইএসপি থেকে নিয়ে আসে, যেটাকে বলে টিয়ার 2, হ্যাঁ, এর কাছ থেকে নিয়ে আসে। সে আবার কি করে, সে আবার ন্যাশনাল আইএসপি থেকে নিয়ে আসে। হ্যাঁ, এরকম করে কিন্তু আসলে ইন্টারনেটটা কাজ করে। যে আমি আমি আসলে আমার আমার যে ইন্টারনেট আমি সার্ভিস পাচ্ছি এটা আসলে লোকাল আইএসপি দিয়ে থেকে থাকে না। সে, হ্যাঁ অবশ্যই সে দিয়ে থেকে থাকে, কিন্তু সে আসলে রিজিওনালের কাছ থেকে নিয়ে আসে, রিজিওনাল আবার ন্যাশনালের কাছ থেকে নিয়ে আসে, ন্যাশনাল আবার ইন্টারন্যাশনালের কাছ সাথে আসলে এদের ইনকর্পোরেশন আছে। ঠিক আছে, সো এইভাবে আসলে টিয়ার ভিত্তিক ভাবে আসলে ইন্টারনেটের সার্ভিসেসটা কাজ করে। ওকে, এই এই চ্যাপ্টারটা এখানে শেষ। এই চ্যাপ্টারটা স্টিল আসলে একেবারে বেসিক একটা চ্যাপ্টার। মানে বেসিক্যালি এখন আমি আসলে প্রোটোকল শুরু করব। ওকে, প্রোটোকল শুরু করব। প্রোটোকলটা কোথায়? আচ্ছা, এতটুকু পর্যন্ত যে পড়িয়েছে সব সহজ ছিল না? তোমাদের কোন কোয়েশ্চেন আছে? আপাতত নাই ম্যাম। নাই, সব বোঝা গেছে তাই না? একদম সিম্পল জিনিস, আমি কোনো জটিল কিচ্ছু কিন্তু পড়াই নাই। হ্যাঁ, ইভেন টু বি অনেস্ট আমরা এখান থেকে আসলে কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন আসলে খুব একটা রাখি না। এগুলো জাস্ট তোমাদের মনে করো যে আচ্ছা ঠিক আছে আমরা রাউটার কি, সুইচ কি, প্রোটোকলস কি, আম, একটা নেটওয়ার্কে কি থাকে, এরকম আর কি বেসিক জিনিস আমরা একটু দেখে নিলাম, ঝালাই করে নিলাম। সো বেসিক্যালি এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেটওয়ার্ক মডেলস অ্যান্ড প্রোটোকল আর্কিটেকচার। সো এই যে ইন্টারনেট যে কাজ করে, এই ইন্টারনেট আসলে একটা মডেলের উপর দাঁড় করানো। সো এই মডেলগুলো আসলে আমরা দেখবো যে মডেলগুলা কি। তো ফার্স্টে আসলে লেয়ারিং। আমাদের আগে আমরা মানে নেটওয়ার্ক মডেলটা বোঝার আগে আমাদেরকে ফার্স্টে লেয়ারিং কনসেপ্টটা বুঝতে হবে। লেয়ারিং জিনিসটা কি, নাম থেকেই বোঝা যাচ্ছে যে লেয়ার থাকবে। এই যে ধরো আমরা যখন একটা পেঁয়াজকে যদি কাটতে যাই তখন আমরা কি দেখি, তাই না? পেঁয়াজের মধ্যে একটার পর আরেকটা লেয়ার আছে, তাই না? অনিয়ন্সের মধ্যে একটা একটা গেল, আরেকটা গেল, আরেকটা, এরকম। সো লেয়ারিং ইজ দিস ইজ দি লেয়ারিং। যে একটা লেয়ার আছে, এর উপরে হয়তো আরেকটা লেয়ার দিছি, আরেকটা লেয়ার দিছি, একটা লেয়ার দিছি, এরকম। সো যখন কোনো একটা সিম্পল টাস্ক না, একটা একটা জটিল জিনিস থাকবে, সো এটাকে কিন্তু আমরা কি করতে পারি, আমরা এটাকে লেয়ারে লেয়ারে ভাগ করতে পারি, বা লেয়ার এই জিনিসটাকে এক্সপ্লেইন করার জন্য আমরা লেয়ারিং করতে পারি। সো টাস্ক অফ যে কমিউনিকেশন, কমিউনিকেশন যেটা আমরা একটা ডিভাইস মানে একটা কম্পিউটার বা একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কথা বলবে, তাও আসলে জাস্ট তার জিওগ্রাফিক্যালি খুব কাছাকাছি ডিস্টেন্সে তা না, জিওগ্রাফিক্যালি অনেক দূরে কোথাও স্টে করে সেই ডিভাইসের সাথে সে কথা বলবে। সো সিম্পলি আমরা বুঝতে পারছি কমিউনিকেশন, দিস টাইপ অফ কমিউনিকেশন ইজ ইজ নট অ্যান ইজি টাস্ক, রাইট? এটা কিন্তু কোনো ইজি টাস্ক না। ইট শুড বি এ ভেরি কমপ্লেক্স টাস্ক। সো যদি কোনো কমপ্লেক্স টাস্ক হয়, এখানে কমিউনিকেশন একটা কমপ্লেক্স টাস্ক, তাহলে আমরা এটাকে কি করতে পারি, আমরা এটাকে লেয়ারে ভাগ করে নিতে পারি। সো টাস্ক অফ কমিউনিকেশন আর ব্রোকেন আপ ইন টু লেয়ার্স। যেমন এইভাবে লেয়ার 1 2 3 4 5 6 আরো আরো অনেক হতে পারে। আচ্ছা, সো আমরা অ্যাকচুয়াল কমিউনিকেশনের যে ওই নেটওয়ার্ক মডেল আছে বা লেয়ার আছে সেগুলাতে যাওয়ার আগে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে গিয়ে যে একটা চিঠি, আমরা আসলে ফিজিক্যালি একটা চিঠি লিখলাম এবং এই চিঠিটা লিখে চিঠিটা পাঠালাম। এইটাকে যদি আমরা, এই টাস্কটাকে কি আমরা আসলে লেয়ারে ভাগ করতে পারি কিনা? ফর এক্সাম্পল সেন্ডার, এখানে সেন্ডার লেখা আছে, বাট আমি ধরলাম যে ওকে এলিস, এলিস যদি একটা চিঠি লিখে ববকে বা ইভকে, যেহেতু এখানে একটা মেয়ের ছবি দেওয়া আছে, আমি আমি দিলাম ইভকে, এলিস যদি ইভকে একটা চিঠি লিখে, তাহলে দেখো সে কি করবে। সে তার ফার্স্ট জব হবে, ফার্স্ট টাস্ক হবে, সে একটা চিঠিটা লিখবে, এনভেলাপে ভরবে, এনভেলাপের মধ্যে ইভের অ্যাড্রেস ট্যাড্রেস লিখবে এবং সেইটা তার মেইল বক্সে ড্রপ করে আসবে। ঠিক কিনা? ইয়েস ম্যাম। জি মিস। হ্যাঁ, এরপরে নেক্সট স্টেপ কি হবে? নেক্সট স্টেপ হবে যে তার যে মেইল বক্সে ছাড়ছে, আমরা আমাদের কি, আমাদের যদি টিপিক্যাল, আমাদের যদি আহ ডাক বক্সে যে আমরা আসলে চিঠি লিখে
মেইল বক্সে ফেলে দিই, তারপরে আসলে কি হয়, পোস্টম্যানরা আসলে ওইখান থেকে পিক আপ করে পোস্ট অফিসে পাঠিয়ে দেয়, তাই না? তো তারপরে আসলে কি হয়, দি লেটার ইজ ক্যারিড ফ্রম দি মেইল বক্স টু এ পোস্ট অফিসে চলে যায়। এরপরে কি হয়, এই পোস্ট অফিসে কিন্তু সর্ট করা হয় যে আচ্ছা ওকে এটা কোথায় যাবে, এটা ঢাকায় যাবে, রাজশাহীতে যাবে, সিলেট যাবে, চিটাগাং যাবে, নাকি আউট অফ দি কান্ট্রি যাবে, তাই না? এইরকম একটা sorting হয়। sorting হওয়ার পরে সে সে একটা কেরিয়ারের মাধ্যমে আসলে ওই পার্সেলটা সঠিক ডেস্টিনেশনে পৌঁছে যায়। তো আমরা এখানে কিন্তু, আমি আমি জানি না, স্লাইড তো আমার এখানে চেঞ্জ হচ্ছে, স্লাইড চেঞ্জ হচ্ছে। না ম্যাম। না। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, দাঁড়াও একটা সেকেন্ড। আচ্ছা, একটু দাঁড়াও। আই হোপ এখন ঠিক হয়ে যাবে। হুম, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে দেখো, এই যে তিনটা টাস্ক হলো, এবং তারপরে কি হলো দেখো, দি পার্সেল ইজ ক্যারিড ফ্রম দি সোর্স টু দি ডেস্টিনেশন, মানে পোস্ট অফিসে এলিসের লেটারটা সর্ট হলো, এরপরে ফাইনাল ডেস্টিনেশন, ধরো যদি এলিস ঢাকায় থাকে, আর এটা ধরো হচ্ছে গিয়ে চিটাগাং, তাহলে সে কি হবে, পার্সেল চিটাগাংয়ের চিঠিগুলা সর্ট করে এই কেরিয়ারের মাধ্যমে চিটাগাংয়ে পাঠিয়ে দিবে, রাইট? আচ্ছা, এখন আমি কিন্তু এই প্রসিজিওরকে আমি তিনটা লেয়ারে ভাগ করেছি, এবং তোমরা দেখবে যে সেন্ডার সাইডে এই যে তিনটা তিনটা ভাগে ভাগ করেছি, রিসিভার সাইডে এক্স্যাক্টলি আমি এইটাকে তিনটা অপোজিট টাস্কে এটাকে কনভার্ট করতে পারি। কিভাবে দেখো, সেম টাস্ক হয়, কি হয়, অপোজিট ওয়েতে হয়। দি লেটার ইজ রিসিভড ফ্রম দি কেরিয়ার টু দি পোস্ট অফিস থেকে লেটারটা আসলে রিসিভ হয়, তারপরে কি হয়, এটা ক্যারিড ফ্রম দি পোস্ট অফিস টু দি মেইল বক্সে চলে যায়। মেইল বক্সের মধ্যে যার যার মেইল বক্স, ইউজুয়ালি এটা আসলে আমেরিকান স্টাইলে এটা করা, যেমন ধরো সবার বাড়িতে মেইল বক্স যে থাকে, মেইল বক্সের মধ্যে এই ধরো পোস্টম্যান আসলে দিয়ে আসে, তাই না? তার অ্যাড্রেস দেখে দেখে দিয়ে আসে, বাংলাদেশেও আসলে তাই হয়, দিয়ে আসে। এবং তারপরে ইভের কাছে যখন লেটারটা আসলো, সে কি করলো, লেটারটা সে পিক আপ করলো, এনভেলাপ থেকে লেটারটা খুললো, এবং সে চিঠিটা পড়লো। এখন দেখো এইখানে কিন্তু এই যে লেয়ারটা লাস্ট, এই যে লেয়ারটা, এই লেয়ারের যে টাস্ক এবং এই লেয়ারের যে টাস্কটা সমান, মানে সেম টাস্ক, শুধু অপোজিট। এখানে এলিস এই পোর্শনে লিখলো, এনভেলাপে ভরলো এবং মেইল বক্সে ড্রপ করলো। আর এখানে সে কি করলো, ইভ মেইল বক্স থেকে নিল, এনভেলাপ থেকে রিমুভ করলো এবং চিঠিটা পড়লো। একইভাবে এখানে সেকেন্ড স্টেপ চিন্তা করো, থার্ড স্টেপ চিন্তা করো, এখানে সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। সো বেসিক্যালি একই জব, কিন্তু জাস্ট রিভার্স ওয়েতে।
রাইট? সো আমরা কিন্তু এখানে এইগুলাকে তিনটা লেয়ার বলতে পারি। ফর এক্সাম্পল, দিস ইজ হাইয়ার লেয়ার, তারপরটা মিডল লেয়ার, এবং তারপরটা হচ্ছে লোয়ার লেয়ার্স। এখন এই লেয়ারিং এর ইন্টারেস্টিং জিনিস কি বলতো? এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলো। আচ্ছা, আমি বলছি। এই লেয়ারের ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে যদি কোনো জিনিস, মানে কোনো জিনিস হ্যাম্পার হয়, কোনো জিনিস চেঞ্জ হয়, তাহলে শুধুমাত্র এই লেয়ারের একটা পার্টিকুলার জিনিস সমস্যা হবে। ওকে, ফর এক্সাম্পল, আমার পোস্ট অফিস, আমার পোস্টম্যান যে কিনা আসলে এখানে লেটারটা ক্যারি আউট করে, তার যদি কোনো সমস্যা হয়, শুধুমাত্র এই পোর্শনটা হ্যাম্পার হবে, তাই না? পুরা এখানে আমার অনেক কাজ করতে হবে, এখানে আমার অনেক কাজ করতে হবে, জিনিসটা কিন্তু সেটা হবে না, তাই না? ওকে। আচ্ছা, এরপর ধরো আমার এলিস আসলে এ, এ, এলিস, ধরো মানে এলিস অসুস্থ, ঠিক আছে? এলিস চিঠিটা লিখতে পারতেছে না, তখন কিন্তু পুরা এই লেয়ার গুলা হ্যাম্পার হবে না। সে হয়তো কি করবে, এই লেয়ারের যে পার্টিকুলার টাস্ক সেইটা সে সলভ করবে, তাই না? সে হয়তো, আচ্ছা সে অসুস্থ, সে একজন সেক্রেটারি রেখে দিল এবং সেক্রেটারিকে দিয়ে ডিকটেট করে সে তার লেটারটা লিখিয়ে ফেললো। ওকে। সো এইটার এইটার মানে সবচেয়ে বিউটি হচ্ছে কি এইটাই, যে আমি যে লেয়ার লেয়ার ভাগ করে ফেলছি, তাহলে কি হচ্ছে, এই লেয়ারে যদি কোনো একটা পার্টিকুলার লেয়ারে কোনো ইস্যু হয়, তাহলে কিন্তু শুধুমাত্র ওই লেয়ারটাকে ফিক্স করতে হবে, তোমার আদার লেয়ারগুলা কিন্তু এখানে হ্যাম্পার্ড হবে না। বুঝতে পেরেছো? So এইটাই হচ্ছে গিয়ে লেয়ারিং এর বিউটি। আর এই কনসেপ্টটা আসলে আমরা এখন দেখব যে কিভাবে আমাদের নেটওয়ার্ক মডেলে এই লেয়ারের কনসেপ্টটা ইউজ হয়। তো তোমরা বুঝতে পেরেছো লেয়ারিং এর জিনিসটা? এখন আমি যদি তোমাদেরকে বলি, ওকে, হোয়াট ইজ লেয়ারিং, ওয়াই লেয়ারিং ইজ ইজ বেনিফিশিয়াল টু এ পার্টিকুলার, একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করো, পারবে না? পারবো তো, আশা করতেছি। হ্যাঁ। ওকে। হাসি কেন, অবশ্যই পারবে, এর খুব ইজি জিনিস, তাই না? যে এক্সাম্পল দিছি সেই এক্সাম্পলটা বলে দিলেই তো চলবে, আর কিছু লাগবে না। ওকে। এবং আমি যখন আরো দুই তিন চারটা পড়াবো, তখন তোমরা নিজেরাই টিসিপি আইপি আর ওএসআই দিয়েই বুঝাইতে পারবে, আরো আরো সলিড এক্সাম্পল হিসেবে বলতে পারবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন দেখি, আমরা আরো ভালো করে দেখি বেনিফিটস অফ ইউজিং। আমি যেটা আসলে বললাম যে কি হচ্ছে, এটা হেল্প করে ডিজাইন অফ কমপ্লেক্স। এক নাম্বার হচ্ছে গিয়ে যে লেয়ারিং, ও আচ্ছা, মেইন জিনিসটা তো বলিই নাই, তাই না? মেইন জিনিস অবশ্য প্রথমে বলেছি যে একটা কমিউনিকেশন হচ্ছে, ইটস এ কমপ্লেক্স স্টাফ, তাই না? সো কমপ্লেক্স স্টাফটাকে আমি আসলে সহজ করার জন্য আমি লেয়ারিং এ ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে গিয়ে যে জিনিসটাকে সহজ করার জন্য আমি আসলে লেয়ারিং করি। দুই নাম্বার হচ্ছে যে ওই যেটা বলছি, যে আসলে এইটা লেয়ার লেয়ার থাকলে যেটা হয়, যে এক লেয়ারে সমস্যা হলে আরেক লেয়ারে মানে ইন্ডিপেন্ডেন্ট, তাই না? কোনো আসলে ওইভাবে আমাকে মানে হোল, মানে প্রত্যেকটা লেয়ারে আমাকে টাচ করা লাগবে না, আমাকে শুধুমাত্র ওই জায়গাতেই টাচ করতে হবে যে জায়গায় কিনা সমস্যা হয়েছে। আচ্ছা, সো কমপ্লেক্স মাল্টি ইউজ মাল্টি ভেন্ডর নেটওয়ার্কে আমরা লেয়ারিং অপশনটা ইউজ করে, লেয়ারিং মডেল ইউজ করে আসলে আমরা কাজ করতে পারবো। আচ্ছা, ওকে। এখন তাহলে দেখা, এখানে যেটা হলো ইন্টারেস্টিং, যে টেকনোলজি চেঞ্জেস ইন ওয়ান লেয়ার ডু নট এফেক্ট আদার লেয়ার্স। যে কোনো টেকনোলজি চেঞ্জ হয়ে গেলে, এটা হয়ে গেলো, সেটা হয়ে গেল, আমার সব চেঞ্জ করো, প্রত্যেকটা লেয়ার চেঞ্জ করো, সেটা করা লাগবে না। এগেইন, ইচ লেয়ার হ্যাভ ডিফাইন্ড ফাংশনস দ্যাট দে অ্যাক্ট আপন। মানে কিছু নিজস্ব লেয়ারের নিজস্ব কাজ আছে, সে ওই লেয়ার গুলা ওই লেয়ার ওই ফাংশনটির উপর বেস করে কাজ করে। সো মানে একজন আরেকজন, পুরা একটা লেয়ার আরেকটা লেয়ারের সাথে কমিউনিকেট করে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, প্রতিটা লেয়ারের ফাংশন গুলা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, ওকে। এখন আমরা প্রোটোকলে যাওয়ার আগে আরেকটু, অলরেডি আমরা দেখেছি প্রোটোকল কি, তারপর আরেকটু আমরা প্রোটোকল দেখবো আসলে ইন্টারনেটের ক্ষেত্রে প্রোটোকলের জিনিসটা কি। তো প্রোটোকল হচ্ছে গিয়ে যে আমাদের যত ধরনের কমিউনিকেশন, ইন্টারনেট কমিউনিকেশন আছে, সেই সব কমিউনিকেশন কিন্তু প্রোটোকলের দ্বারা পরিচালিত, ঠিক আছে? এবং এই প্রোটোকলগুলো হচ্ছে সেট অফ রুলস, আর কিচ্ছু না, সেট অফ রুলস, যেটা অবশ্যই অবশ্যই কমিউনিকেশনকে আসলে ফলো করতে হবে, মেনে চলতে হবে। যদি মেনে না চলে, তাহলে ইট উইল নট ওয়ার্ক। আচ্ছা, দিস রুলস উইল ভেরি ডিপেন্ডিং অন দি প্রোটোকল। এই যে রুল যেগুলা বলতেছি আমি, রুলগুলা প্রোটোকল ওয়াইজ, একটা প্রোটোকলের জন্য আরেকটা রুল, আরেকটা প্রোটোকলের জন্য আরেকটা রুল, এইভাবে আসলে এগুলো কাজ করবে। আচ্ছা,
তো এখন এই যে একটু আগে যে এক্সাম্পল দেখেছি সেটা একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি। আমি এটা স্কিপ করলাম। প্রোটোকল মাস্ট অ্যাকাউন্ট ফর দি ফলোইং রিকোয়ারমেন্টস। কিছু প্রোটোকলে আমরা যেহেতু এখন ডাটা কমিউনিকেশনের প্রোটোকল বলতেছি, ইন্টারনেটের প্রোটোকল বলতেছি, সেহেতু তাকে অবশ্যই অবশ্যই কিছু সেট অফ রিকোয়ারমেন্টস ফলো করতে হবে। যেমন যখন আমরা বলতেছি ডাটা কমিউনিকেশন বা কম্পিউটার নেটওয়ার্ক, সেখানে অবশ্যই অবশ্যই একটা আইডেন্টিফাইড সেন্ডার এবং আইডেন্টিফাইড রিসিভার থাকতে হবে। তুমি চিন্তা করে দেখো যে যদি একজন অনেকগুলা কম্পিউটার থাকে র্যান্ডম, কিন্তু এই কম্পিউটারগুলোকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, আইডেন্টিফাইড শব্দটা আছে, আমি সেটার কথা বলতেছি আর কি, যদি আমি আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু এই সেন্ডার বলো, রিসিভার বলো, 100টা ডিভাইস বলো, এই ডিভাইসগুলো ইন্টারনেটে থেকে কোনো লাভ নাই, নেটওয়ার্কের আওতায় থেকে কোনো লাভ নাই। কারণ ঠিক যেইভাবে আসলে আমরা একজন একজন মানুষ আর একজন মানুষের সাথে কমিউনিকেট করে, ধরো চিঠি পাঠাই, হ্যাঁ, কারণ তার যদি অ্যাড্রেস না থাকে, আমি যদি আমার বন্ধুকে চিঠি পাঠাবো, আমার বন্ধুর চিঠির অ্যাড্রেস, বন্ধুর বাসার অ্যাড্রেস যদি আমি না জানি, তাহলে আমি কি আদৌ চিঠিটা পাঠাতে পারবো? নেভার, তাই না? তো ঠিক একইভাবে যে নেটওয়ার্কে যদি দুইটা ডিভাইস থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ডিভাইসগুলোর কিছু একটা অ্যাড্রেস, কিছু একটা আইডেন্টিফিকেশন থাকতে হবে, যেটার মাধ্যমে আমরা ওই ডিভাইসটাকে শনাক্ত করতে পারি। সো দ্যাট ইজ দিস রুল নাম্বার 1, যে an আইডেন্টিফাইড সেন্ডার অ্যান্ড রিসিভার থাকতে হবে। তারপরে আসলে কমন ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার থাকতে হবে। যেমন এরা একই একই ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, গ্রামার, একই সেট অফ গ্রামার তাদেরকে ফলো করতে হবে, তাই না? ঠিক আমরা যেইভাবে কথা বলি, হ্যাঁ, আমরা যেভাবে কথা বলি, আমি যদি বাংলায় কথা বলি, তোমার সাথে যদি আমি কমিউনিকেট করতে চাই, আমি বাংলা জানি আর কিছু জানি না, তাহলে তো অবশ্যই তোমাকেও বাংলা জানতে হবে, তাই না? তোমাকে বাংলা জানতে হবে এবং তখনই আমরা দুইজন কথা বলতে পারবো। সো একটা কমন ল্যাঙ্গুয়েজ অবশ্যই আমাদের থাকতে হবে, কিছু গ্রামার রুল থাকবে, সেগুলা ফলো করতে হবে। স্পিড অ্যান্ড টাইমিং অফ ডেলিভারি। স্পিডটা আমাকে মেনটেন করতে হবে, যে আমি আসলে কোন স্পিডে পাঠাচ্ছি। কারণ এইখানে কিন্তু ধরো এই স্পিডটা আমরা যখন কথা বলি, আমাদের কথা বলার স্পিডের মতোই জিনিসটা, কিন্তু এখানে আরেকটু ডিফারেন্ট, যে আসলে আমরা যে ডাটা পাঠাচ্ছি, এক এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যে ডাটা যাচ্ছে, সেই ডাটাটা স্পিড, যেমন ধরো আমরা আমরা সেটাকে ইন্টারনেটের ভাষায় স্পিডকে কি দিয়ে মেজার করি? এমবি, জিবি, তাই না? ঠিক কিনা? ইয়েস ম্যাম। আমরা নেটের বলি স্পিড, বলি হ্যাঁ তোমার স্পিড কত, আমার স্পিড এত, এই সেই। হ্যাঁ, তো আমরা জানি, খুব ভালো করে জানি, যদি আমার নেটের স্পিড ভালো হয় তাহলে আসলে আমি কুইকলি আমি বেশি ডাটা পাঠাতে পারবো, আমার যদি স্পিড কম হয় তাহলে আমি জানি যে উল্টাটা হবে। সো স্পিড একটা ইম্পর্টেন্ট জিনিস। টাইমিং অফ ডেলিভারি, এটাও একটা ইম্পর্টেন্ট, যে আমার ডেলিভারি কিভাবে হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই, এইগুলা হচ্ছে কি রিকোয়ারমেন্টস, হ্যাঁ, এই রিকোয়ারমেন্টসগুলো আমার প্রোটোকলসকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে। এরপর আরেকটা জিনিস আছে, কনফার্মেশন অর অ্যাকনোলেজমেন্ট রিকোয়ারমেন্টস, মানে আমার ডাটা যে পৌঁছাইছে সেটার একটা কনফার্মেশন লাগবে। এবং এই কনফার্মেশনটা আসলে আমরা কিভাবে অ্যাকনোলেজ করি, মানে কিভাবে আমরা মেক শিওর করি যে হ্যাঁ এটা হয়েছে? কেউ যদি আমাদেরকে আসলে জানায়, অ্যাকনোলেজ করে, যে রিসিভার যদি আমাকে অ্যাকনোলেজ করে, তাহলেই আমি কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ আমার ডাটাটা আসলে পৌঁছে গেছে, তাই না? সো এইটা আরেকটা জরুরি, যে অ্যাকনোলেজমেন্ট বা কনফার্মেশন, হ্যাঁ, সেটাও একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস। আচ্ছা, কমন কম্পিউটারের অবশ্যই আরো কিছু জিনিস থাকতে হবে, যেমন মেসেজ এনকোডিং, এই যে ধরো ইউনিকোড আমি ইউজ করতেছি নাকি কোনো এসকি ইউজ করতেছি, কি ইউজ করতেছি, সেটা অবশ্যই ফলো করতে হবে। ফরম্যাটিং এবং এনক্রিপশন কিভাবে হচ্ছে, মেসেজের সাইজ, টাইমিং, ডেলিভারি অপশন, এই জিনিসগুলা কিন্তু কমন কম্পিউটার প্রোটোকলসে অবশ্যই অবশ্যই এগ্রি করতে হবে। আচ্ছা, কিছু প্রোটোকলের নাম হচ্ছে যেগুলো আসলে আমরা দেখবো, আমরা এই প্রোটোকলগুলোই আসলে ডিটেইল পড়বো। যেমন ধরো হচ্ছে গিয়ে এফটিপি, টিসিপি, এসএসএল, এসএমটিপি, এইচটিটিপি, পপ, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে কিছু প্রোটোকলের নাম। এই প্রোটোকলগুলো আসলে কি? সিম্পলি এই প্রোটোকল হচ্ছে কিছু সেট অফ রুলস, যেই রুলসের মাধ্যমে এই প্রোটোকলগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়, এবং এই প্রোটোকলের মাধ্যমে আমরা কিছু পার্টিকুলার অ্যাপ্লিকেশন, আসলে ইন্টারনেটে অ্যাপ্লিকেশনগুলা চালাই। ওকে, তো তোমরা এখানের মধ্যে দেখো তো কোনটা কোনটার নাম তোমরা আগে থেকে শুনেছো, একটু বলো তো। এইচটিটিপি, টিসিপি, এফটিপি, এগুলোর নাম এই শুনেছো? তিন এই তিনটাই। আচ্ছা, এসএমটিপি এবং পপ হচ্ছে গিয়ে আমরা যে ইমেইল চালাই, ইমেইলের জন্য যে প্রোটোকল ইউজ করা হয় সেটা হচ্ছে এসএমটিপি। পপ হচ্ছে গিয়ে সেম, ইমেইলের জন্য যে প্রোটোকল ইউজ করা হয় সেটা হচ্ছে পপ। আর এসএসএল হচ্ছে গিয়ে যে একটা, এটা সিকিউরড সকেট লেয়ার। এটা হচ্ছে গিয়ে ধরো আমরা তো এইচটিটিপি আসছে, তাই না? এইচটিটিপিএস চিনি না? এইচটিটিপিএস ইয়েস ম্যাম।
এইচটিটিপিএস মানে কি? ম্যাম ওই যে সাথে একটা সিকিউর অ্যাড হয় আর কি হ্যাঁ, ওয়ার্ডটা। এইচটিটিপি এর এস মানে হচ্ছে সিকিউর। তার মানে হচ্ছে গিয়ে এইচটিটিপি প্রোটোকলটা আসলে সিম্পল প্রোটোকল, এটা আসলে প্লেন টেক্সট। আর এইচটিটিপি এস এ আমরা কি করি, আমরা এক্সট্রা সিকিউরিটি একটা লেয়ার অ্যাড করে নেই, যেটা এসএসএল এর মাধ্যমে আসে। সো ওইটার মাধ্যমে হলে কি হয়, আমরা জানি যে আমার যদি ইমেইল সার্ভিসটা যদি এইচটিটিপিএস লেখা থাকে, তাহলে আমার যে ইমেইল আমরা আদান প্রদান করব বা যে কোনো ধরনের কমিউনিকেশন যদি আমরা আদান প্রদান করি, তাহলে সেটা সিকিউরড হবে, সেটা এনক্রিপ্টেড হবে, তাই না? আমার আমার ইয়েটা আসলে কেউ আমার ডাটা যে আদান প্রদান হচ্ছে সেই ডাটাটা আসলে কেউ ক্যাপচার করে ফেললেও সেটা আসলে উদ্ধার করতে পারবে না। সো আমি সিকিউর সিকিউর ওয়েতে আমি ডাটা কমিউনিকেশন করতেছি, রাইট? ঠিক কিনা? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো আমরা এইগুলোও কিন্তু আমরা দেখবো। আচ্ছা, ওকে, কে একজন হাত তুলেছো? হ্যাঁ, বলো। নো, নো বেসিক লেভেল, এখন হচ্ছে সিরিয়াস লেভেল। ঠিক আছে, এগুলোই আমরা ডিটেইল দেখব। যেমন এইচটিটিপি, তোমরা সবাই এইচটিটিপি তো বেসিক, তাই না? আমরা সবাই খুব ভালো করে এইচটিটিপি জানি, এইচটিটিপি কি জিনিস। কিন্তু এই যে এইচটিটিপি কিভাবে কাজ করে, পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট, এগুলা সব ডিটেইল আসলে তুমি এই কোর্সে দেখবে। যেমন আমরা প্রোটোকলের পরের চ্যাপ্টারটাই হচ্ছে এইচটিটিপি। হ্যাঁ, 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 আইম্যাপ পড়বে। যেমন ধরো ইমেইল ইমেইল দেখবো, এইচটিটিপি তো হচ্ছে কি ওয়েব। হ্যাঁ, সো ওয়েব ওয়েব দেখবো আমরা, ওয়েব ওয়েব দেখতে গিয়ে আমরা এইচটিটিপিএস দেখবো। ইমেইল দেখতে গিয়ে আমরা এসএমটিপি, আইম্যাপ, পপ এগুলা দেখবো। এরপরে হচ্ছে গিয়ে ফাইল ট্রান্সফার প্রোটোকল, আসলে টু বি অনেস্ট এত কিছু কভার করা সম্ভব না, আমরা এফটিপিটা দেখবো না। আর টিসিপি, হ্যাঁ, ডিএনএসও আমরা দেখবো। ডিএনএসও দেখবো, থিওরি দেখবে। ডিএনএস এ উম, আসলে প্র্যাকটিক্যালি যে দেখার বিষয় হচ্ছে গিয়ে যে তোমরা ওই যে প্যাকেট ক্যাপচার, তোমাদেরকে ওয়ারশার্ক করানো হবে, ওয়ারশার্ক ল্যাবে দেখানো হবে, বুঝছো? ওয়ারশার্কে আসলে তোমরা প্যাকেট ক্যাপচার করে করে দেখতে পারবে যে ও আচ্ছা, আমার এই ডাটাটা এইচটিটিপি ডাটা, এই ডাটাটা এরকম ডাটা। সো মানে কি হচ্ছে, আচ্ছা, একটা ফোন আমাকে বারবার ডিস্টার্ব করতেছে, জাস্ট একটা সেকেন্ড দাও, হ্যাঁ। আচ্ছা, সরি, হ্যাঁ। তো তো এইরকম আমরা মানে যখন তুমি প্যাকেট ক্যাপচার করবে, মানে প্যাকেট ক্যাপচার যখন করবে, তখন দেখবে যে আসলে এইচটিটিপি ডাটা যাচ্ছে, এসএমটিপি ডাটা যাচ্ছে, এইগুলা প্রোটোকলগুলা দেখা যায়। আবার মনে করো তুমি প্রোটোকল আসলে চাইলে, এগুলা আসলে কোড লেভেলের, এগুলো দেখবে, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল। অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে কি টোটালি সফটওয়্যার লেভেলের, বুঝছো? এটা কিন্তু হার্ডওয়্যার লেভেলের না। সো হার্ডওয়্যার সফটওয়্যার লেভেলের প্রোটোকলগুলো আসলে, এগুলার কনসেপ্ট কি, এগুলার কনসেপ্ট হচ্ছে গিয়ে কোড লেভেলের কনসেপ্ট। মানে এইগুলা প্রোটোকলগুলো আসলে আমরা কোড লিখে তৈরি করি। বুঝতে পেরেছো? যেমন এইচটিটিপি আসলে আমরা কোথায় দেখি, এইচটিটিপি আমরা ওয়েব ট্রান্সমিশনের সময় দেখি, তাই না? আমাদের যে এইচটিটিপি দিয়ে আমরা আসলে কোড ইয়ে লিখি, আমরা অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেসটা লিখি। সো এইটার ইমপ্লিমেন্টেশন, এই প্রোটোকলের ইমপ্লিমেন্টেশনটা আসলে সফটওয়্যার লেভেলে। সো এগুলা চাইলে তুমি আসলে তুমি যদি নতুন একটা ওয়েব টাইপের অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাও, তাহলে তোমার দেখা যাবে যে হ্যাঁ, এটা এইচটিটিপি দিয়ে কিভাবে কাজ করে সেইটার তোমার কিছু কোড লেখা লাগবে, বুঝছো? এইরকম আর কি। আমি আসলে ঠিক শিওর না আমি তোমার কোয়েশ্চনে আনসার দিতে পেরেছি কিনা। আচ্ছা, আর হলো গিয়ে যে তোমরা ডিটেইলই আসলে পড়বে। এইচটিটিপি আমরা ডিটেইল পড়াবো, এসএমটিপি ডিটেইল পড়বে, টিসিপি টিসিপি তো ডিটেইল পড়বেই,
টিসিপি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের একটা প্রোটোকল। টিসিপি আমরা ডিটেইল দেখবো, টিসিপি কিভাবে কাজ করে। আরো আছে আইপি, আইপি আছে, ইউডিপি আছে, এগুলো আমরা ডিটেইল দেখবো। মানে বেসিক্যালি আসলে এতদিন পর্যন্ত নেটওয়ার্ক রিলেটেড যত স্টাফ তোমরা আসলে শুনে আসছো, এই সবগুলো আমরা ডিটেইল এই কোর্সে পড়বো। বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, অবশ্যই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, আচ্ছা, এখন আসো স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড জিনিসটা আমি তোমাদেরকে বলতেছি এটা। আচ্ছা, একটু পরে বলছি, আগে আমরা দেখি স্ট্যান্ডার্ড কি জিনিস। স্ট্যান্ডার্ড হচ্ছে আইট্রিপলি, আইটিএফ, এগুলোর নাম শুনছো না? এগুলো হচ্ছে কি এক একটা স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডের আসলে গুরুত্ব কি? স্ট্যান্ডার্ডের গুরুত্ব হচ্ছে গিয়ে যে, ধরো আমরা যে কমিউনিকেশনের কথা বলতেছি, হ্যাঁ, নেটওয়ার্ক কমিউনিকেশনের কথা বলতেছি, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে লিমিটেড না, তাই না? পুরো ওয়ার্ল্ডের সবাই কিন্তু কমিউনিকেশন করতেছে এখানে। সো এখন মনে করো যদি আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো না করি, মানে স্ট্যান্ডার্ডটা আসলে কেন ফলো করতে হয়? ফলো করতে হয় যাতে সবাই এক সুরে কথা বলতে পারে, এই কারণে একটা স্ট্যান্ডার্ড ফলো করতে হয়, তাই না? কারণ আমি একটা যে যে কমিউনিকেশনের কথা বলছি, এই কমিউনিকেশনটা ইউনিভার্সাল। সবাই এই কমিউনিকেশনটা করতে যাচ্ছে, সবাই একজন আরেকজনের সাথে কথা বলতে যাচ্ছে। তো আমি যদি কোনো স্ট্যান্ডার্ড ফলো না করি, একটা একটা হায়ার অথরিটি যদি কিছু সেট অফ রুলস অ্যাপ্রুভ না করে, তাহলে কিন্তু মুশকিল, তাই না? তাহলে দেখা যাবে যে এক এক দেশের এক এক রুল, আর মানে পুরা মেসি হয়ে যাবে জিনিসটা। এই কারণেই আসলে একটা স্ট্যান্ডার্ড থাকা লাগে। এবং এই স্ট্যান্ডার্ডের জন্য যেই স্ট্যান্ডার্ডগুলা যারা সেট করে দিবে, ঠিক করে দিবে, তাদেরকে বললে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। ওকে, সো অবভিয়াসলি বেনিফিট কি? বেনিফিট হচ্ছে গিয়ে যে ক্রিয়েট অ্যান্ড মেনটেন ওপেন অ্যান্ড কম্পিটিটিভ মার্কেট। যে শুধুমাত্র আমি একটা সিঙ্গল কোনো কোম্পানি বা একটা সিঙ্গল কোনো অথরিটি আসলে এটার বেনিফিট পেলো, এরকম কিছু হলো না। এটা আসলে ওপেন থাকলো, ওপেন এবং কম্পিটিটিভ মার্কেট ওপেন হলো। সো মানে স্ট্যান্ডার্ডের জন্য। এবং কম্পিটিবিলিটি, মেইন হচ্ছে কি কম্পিটিবিলিটি এবং ইন্টারঅপারেবিলিটিটা থাকলো। সো এই স্ট্যান্ডার্ড যখন আমি আমি যদি কোনো নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন করতে চাই, কোনো কিছু যদি নতুন আরেকটা প্রোটোকল দিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে মেক শিওর করতে হবে যে এটা যেন কম্পিটেবল হয়, এটা যেন অন্য অন্য কোনো দেশের অন্য কোনো ভেন্ডর বা আহ, যারা কাজ করবে, মানে অন্য কোনো সিস্টেমের সাথে এটা যেন ঠিকঠাক মতো কাজ করে ফেলতে পারে। ওকে, সো এই জিনিসগুলো আসলে স্ট্যান্ডার্ডের, মানে স্ট্যান্ডার্ড মেক শিওর করে। দুই ধরনের স্ট্যান্ডার্ড আছে, একটা হচ্ছে গিয়ে ডিফেক্টো আর একটা হচ্ছে গিয়ে ডিজুরে। ডিফেক্টো কি? ডিফেক্টো হচ্ছে বাই ফ্যাক্ট। বাই ফ্যাক্ট একটা রুল আছে, সেই রুলটা মানে এস্টাবলিশ হয়ে গেছে। ওকে, আর ডিজুরে মানে কি? ডিজুরে মানে হচ্ছে ল করে, গভর্নমেন্ট ল অ্যাপ্লাই করে এটাকে ফিক্স করেছে। তো দেখো এখানে খুব সুন্দরভাবে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। মানে ডিফেক্ট হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল মডেল, আর ডিজুরে হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল। এটা মানে কি? ওএসআই রেফারেন্স মডেলটা আসলে বাই ল আসছে, আর টিসিপি আইপি কি আসছে? এটা আসছে বাই ফ্যাক্ট। মানে আসলে এটা কিন্তু ল সেট আপ করে এটাকে স্টাবলিশ করা হয় নাই। এইটা প্রথমে, এইটা মনে করো কিছু সেট অফ নাম্বার অফ রিসার্চাররা এটাকে স্টাবলিশ করেছেন, এবং সবাই এইটা ইউজ করতে করতে এইটাই আসলে স্টাবলিশ হয়ে গেছে। মানে এইটা স্টাবলিশ করার জন্য কোনো ল লাগে নাই। সো এইরকম যদি হয় যে এটা আসলে ফ্যাক্ট হয়ে গেছে, তাহলে সেটাকে বলে ডিফেক্টো, হুইচ ইজ টিসিপি আইপি প্রোটোকল। আর ডিজুরে হচ্ছে কি ওএসআই একটা এরকম যে ল দিয়ে করা হয়েছে, কিন্তু মানে সেরকম একটা মডেল। আচ্ছা, কিছু ওপেন স্ট্যান্ডার্ডের নাম আছে এখানে। ওপেন স্ট্যান্ডার্ড আসলে কি এনকারেজ করে? এই যে ইন্টারঅপারেবিলিটি, কম্পিটিশন, ইনোভেশন। ইনোভেশন নিয়ে আসবে, কারণ হচ্ছে কি যদি স্ট্যান্ডার্ড গুলো ওপেন থাকে, তাহলে নতুন নতুন সবাই আসলে, যদি কোনো কোনো মনিটারি বিষয় যদি না থেকে থাকে, তাহলে কিন্তু ইনোভেশন তৈরি হয়, তাই না? আচ্ছা, তো এরকম কিছু আবার স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন গুলাকে অবশ্যই অবশ্যই ভেন্ডর নিউট্রাল হইতে হয়, নন প্রফিট অর্গানাইজেশন হইতে হয়, যারা কিনা এই স্ট্যান্ডার্ড গুলা তৈরি করে দেয়। হেই, আচ্ছা, এখানে অনেকগুলা নাম আছে, এগুলো আমি জাস্ট আসলে স্কিপ করতেছি, তোমরা একটু দেখে নিও। এই জিনিসগুলা কিন্তু ইয়েতে আসবে না, থিওরিতে, কুইজে কিংবা থিওরিতে এই জিনিসগুলো আসবে না। বাট ইউ শুড নো অ্যাবাউট দিস স্ট্যান্ডার্ড বডিজ। ওকে, যেমন ইন্টারনেট সোসাইটি, আইসক, এটা কি জিনিস? আইটিএফ এর নাম প্রচুর তোমরা দেখবে, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। এটা আসলে আমাদের যে টিসিপি আইপি, ইন্টারনেটের সব বেসিক কনসেপ্ট আইটিএফ থেকে আসছে। ওকে,
আচ্ছা, এরপরে ধরো আরো দুইটা আছে, আইকেন এবং আয়ানা। এই দুইটা অর্গানাইজেশন ইন্টারনেট স্ট্যান্ডার্ড থেকে আসলে আইপি অ্যাড্রেস, এই যে দেখো এখানে আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস, এরপরে ডোমেইন নেম, টিসিপি ইউডিপির পোর্ট নাম্বার, এগুলা কোথা থেকে আসছে? এগুলা কিন্তু আয়ানা থেকে আসছে। আয়ানা আবার হচ্ছে আইকেনের আন্ডারে আয়ানা, আর আয়ানা আসলে আয়ানা যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল বডি, তারা আসলে আইপি অ্যাড্রেস ফিক্স করে দেয়, ডোমেইন নেম ফিক্স করে দেয়, টিসিপি আইপি ইউডিপি পোর্ট নাম্বার গুলা ফিক্স করে দেয়, বুঝছো? তো এগুলো আসলে ওইরকম মুখস্থ করার কোনো বিষয় না, বাট ইউ শুড নো যে আসলে কোথা থেকে কি জিনিস আসছে। আচ্ছা, ইন্টারনেট স্ট্যান্ডার্ড কিভাবে আসছে, এটা একটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে গিয়ে যে ধরো তুমি নিজে একটা একটা প্রোটোকল দিতে পারো, তাই না? তুমি ইন্টারনেটে একটা প্রোটোকল দিতে পারো। তো এই প্রোটোকল দেওয়ার সিস্টেম হচ্ছে গিয়ে কি, ফার্স্টে আসলে এইটাকে আমরা একটা ইন্টারনেট ড্রাফট তৈরি করি, যেটাকে বলে আরএফসি। ওকে, রিকোয়েস্ট ফর কমেন্টস, আমরা একটা আরএফসি লিখি। ধরো আমি একটা এইচটিটিপি ভার্সন এক্স লিখলাম, হ্যাঁ। তো আমি কি করব, আমি এটাকে একটা একটা আরএফসি ডকুমেন্ট জেনারেট করব। এই ডকুমেন্ট আসলে ইন্টারনেট ড্রাফট হিসেবে এটার কোনো এরকম অফিসিয়াল স্ট্যাটাস না, এটা লাইফ টাইম হবে 6 মাস। এই 6 মাসের মধ্যে যদি এইটা আসলে অন্যান্য রিসার্চাররা ইউজ করে এবং ইউজ করে করে আসলে এটাকে স্টাবলিশ করে ফেলে, তাহলে মনে করো যে আমার প্রোটোকল, আমার এটা আসলে স্টাবলিশ হয়ে গেছে। ওকে, সো রুলটা এরকম যে প্রথমে আসলে আরএফসিটা লেখা হয়, তারপর ওই আরএফসিটা যদি আরো 10 জন কাজ করে ইউজ করে দেখা যায় যে এটা এটা আসলে কাজ করতেছে, এটা একটা ভ্যালিড একটা ইন্টারনেট ড্রাফট, একটা ভ্যালিড একটা প্রোটোকল, তাহলে আসলে ওইটা মনে করো ভ্যালিডিটিটা পায় বা অ্যাপ্রুভাল পেয়ে যায়। ওকে, আচ্ছা, যেমন ধরো তোমরা যদি RFC 791 এরকম যদি দিয়ে সার্চ করো, তাহলে দেখবে এটা এটা কোনটা দেখাচ্ছে, এখানে একটা আছে ইন্টারনেট প্রোটোকল বা আইপি। হ্যাঁ, ঠিক আছে, আইপির যদি ইনফরমেশন জানতে চাও, তাহলে আইপি RFC দিয়ে যদি গুগল করো, তাহলে দেখবে একটা ডকুমেন্ট চলে আসছে, এবং ওই ডকুমেন্টের মধ্যে পুরা লেমেন ল্যাঙ্গুয়েজে, একদম প্লেন টেক্সটে পুরাটা এক্সপ্লেন করা যে আসলে ইন্টারনেট প্রোটোকল কি জিনিস, কিভাবে কাজ করে। আচ্ছা, এই জিনিসগুলো আমি স্কিপ করতেছি, এগুলা বিভিন্ন অর্গানাইজেশনের নাম। আহ আচ্ছা, ওকে, টেকনোলজি ইন্ডিপেন্ডেন্ট প্রোটোকলস আর নট ডিপেন্ডেন্ট আপন। এই যে প্রোটোকলের কথা বললাম, প্রোটোকল আগেই বলছি যে প্রোটোকলগুলো কোনো টেকনোলজির উপর বেস করে ডিপেন্ডেন্ট না। আহ, এগুলো আসলে যে জাস্ট ডিসক্রাইব হোয়াট মাস্ট বি ডান টু কমিউনিকেট, বাট নট হাউ ইট ইজ টু বি ক্যারিড আউট। ওকে, সো প্রোটোকলগুলো আসলে ইউজুয়ালি টেকনোলজি ইন্ডিপেন্ডেন্ট হয়ে থেকে থাকে। এগুলাতে আসলে মানে টেকনোলজি যাই হোক না কেন, আমার রুল সেম থাকবে, রুলটাকে শুধুমাত্র আমরা ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, ওকে, একটা সেকেন্ড, কোনটা হয়েছে, সেকেন্ড হচ্ছে। আচ্ছা, আমি তো, আচ্ছা, এইটুক পর্যন্ত কি তোমাদের কোনো কোশ্চেন আছে? এগুলা কিন্তু বোরিং জিনিস, এগুলাও তো তোমাদের মুখস্থ টুখস্থ করা লাগবে না, বুঝছো? জাস্ট শুধু পড়ে রাখো, মানে জেনে রাখো। আচ্ছা, এখন একটু আমি তোমাদের নামগুলো অ্যাটলিস্ট পরে আমি শেষ করে দিচ্ছি, হ্যাঁ। আমি আসলে আজকে আর বেশি পড়াবো না। সো প্রোটোকল সুইট কি জিনিস? প্রোটোকল সুইট হচ্ছে গিয়ে আম, বা ইন্টারনেট প্রোটোকল সুইট কি জিনিস, এটা আসলে হচ্ছে গিয়ে একটা ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক, তোমরা জানো, ফ্রেমওয়ার্ক যখন বলি, ফ্রেমওয়ার্ক ইজ ইজ নট এ সিম্পল থিং, ইটস ইটস এ বিগ থিং। এটা হচ্ছে গিয়ে একটা সেট অফ কমিউনিকেশন প্রোটোকল থাকবে, যেগুলার মাধ্যমে ইন্টারনেট এবং সিমিলার কাইন্ড অফ কম্পিউটার নেটওয়ার্ককে আসলে এইটা তৈরি করবে, মানে এটাকে বিল্ড আপ করবে। সেইটাকে আসলে সেই ফ্রেমওয়ার্কটাকে একটা প্রোটোকল সুইট বলতেছে। এবং অবভিয়াসলি অ্যাকর্ডিং টু কিছু ফাংশনাল ক্রাইটেরিয়া, কিছু ফাংশন আছে যে ফাংশনগুলোকে আসলে ওই প্রোটোকলগুলা এক্সিকিউট করবে। সো এইটার এই ফ্রেমওয়ার্কটার নামই হচ্ছে গিয়ে প্রোটোকল সুইট। ওকে, সো টিসিপি আইপি এরকম একটা প্রোটোকল সুইট আছে গিয়ে, কিভাবে ওএসআই রেফারেন্স মডেল, এটা হচ্ছে গিয়ে আরেকটা প্রোটোকল সুইট। আচ্ছা, এখন এই টিসিপি আইপি ওপেন ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড থেকে আসছে, এবং এটা আইটিএফ ওয়ার্কিং গ্রুপ থেকে আসছে। আর ওএসআই ডিজুরে স্ট্যান্ডার্ড, এবং এটা হচ্ছে গিয়ে আরেকটা যে ওএসআই হচ্ছে গিয়ে আইএসও, আইএসও বলে একটা অর্গানাইজেশন আছে, সেখান থেকে দিছে। তো তোমরা একটা পার্থক্য পেয়ে যাচ্ছ, দেখো, টিসিপি/আইপি আইটিএফ দিছে, আর ওএসআই আইএসও অর্গানাইজেশন থেকে আসছে। আচ্ছা, আমরা এখন ওএসআই এর 7টা লেয়ার দেখতে পাচ্ছি, এখানে 7টা লেয়ার, আর টিসিপি/আইপি হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছি 5টা লেয়ার।
ওকে, পাঁচটা, এখানে পাঁচটা, এখানে সাতটা। হাওয়েভার দেখো ফরোজান এবং কুরোজের বইয়ে তোমরা দেখতে পাবে টিসিপি/আইপির পাঁচটা লেয়ার, কিন্তু সিসিএনএ মডিউলে কিংবা অন্য কোনো রিসোর্সে তোমরা দেখতে পারো যে টিসিপি/আইপিতে বলা আছে চারটা লেয়ার। কারণ এই চারটা লেয়ার আর এই পাঁচটা লেয়ার মধ্যে আহ, আসলে ওই রকম কোনো ভুল এবং রাইট এন্ড রং নাই, বুঝছো? এরা এক্সপ্লেন করতেছে চারটা লেয়ার দিয়ে, দ্যাট ইজ ফাইন। আবার আমরা ফরোজান এবং কুরোজের বইয়ে দেখতে পাচ্ছি টিসিপি/আইপি কে পাঁচটা লেয়ার হিসেবে বলতেছে, সেটাও কারেক্ট, বুঝছো? সো মোস্ট অফ দি টাইমস আমরা আসলে এইটাই ফলো করব, কিন্তু সামটাইমস যদি দেখো তোমরা যে নেটওয়ার্ক ইন্টারফেস বলতেছে, নেটওয়ার্ক ইন্টারফেস কি জিনিস, তাহলে তোমরা বুঝবে যে নেটওয়ার্ক ইন্টারফেস বেসিক্যালি আসলে এই যে টিসিপি/আইপি এর সবচেয়ে নিচের লেয়ারটাকে বলতেছে। ওকে, দেখো নাম কিন্তু এখানে সমান সমান, অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন, ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক নেটওয়ার্ক, আর এইখানে এই ডাটা লিঙ্ক আর ফিজিক্যালের জায়গায় এখানে চলে আসছে নেটওয়ার্ক ইন্টারফেস। ওকে, আচ্ছা, আই হোপ তোমাদের সবার বা at least most of you remember the name of the layers, বাট যদি নাম মনে না থাকে তাহলে কোনো সমস্যা নাই। এই কোর্সে কিন্তু তোমাদের নামগুলা এমন ভাবে মনে রাখতে হবে যে দিস ইজ ফর লাইফ, এইটা আর তোমরা ভুলবে না। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে যে আমি নাম কষ্ট করে আমি সাতটা নাম, সাতটা লেয়ারের নাম কিংবা আটটা লেয়ারের নাম আমি মনে রাখলাম, কিন্তু আমি সিকোয়েন্স মনে রাখলাম না, তাহলে কিন্তু হবে না। ইউ এক্স্যাক্টলি হ্যাভ টু রিমেম্বার দিস সিকোয়েন্স। ওকে, যেমন ধরো সবচেয়ে টপে আছে অ্যাপ্লিকেশন লেয়ার, এই যে দেখো সবচেয়ে টপে আছে অ্যাপ্লিকেশন লেয়ার, যেটাকে আমরা 7 নাম্বার বলছি। তারপরে আছে প্রেজেন্টেশন লেয়ার, তারপরে সেশন, তারপরে ট্রান্সপোর্ট, তারপরে নেটওয়ার্ক, ডাটা লিঙ্ক, ফিজিক্যাল। তোমাকে এই সিকোয়েন্সটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এবং এটা কিন্তু মনে রাখা খুব সহজ, কারণ কোনো কঠিন নাম দিয়ে কিন্তু এই লেয়ারগুলোর নাম দেয়া নাই। লেয়ারগুলোর নাম দেয়া কিভাবে, দেখো অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন আমরা যখন অ্যাপ্লিকেশন লেয়ার ডিটেল করব তখন তোমরা আরামসে তোমাদের আসলে তোমরা ভুলবেই না যে আসলে টপ লেয়ার নাম কি, টপ লেয়ার নাম অ্যাপ্লিকেশন, এরপরে কি প্রেজেন্টেশন, এরপরে সেশন, এরপরে দেখো ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা লেয়ার, নেটওয়ার্ক আরেকটা ইম্পর্টেন্ট লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার যেটা তোমরা অলরেডি ডাটা কমিউনিকেশন পড়ে আসছো, ফিজিক্যাল লেয়ার। তো তোমাদের আসলে ভুলে ভুলে যাওয়ার কোনো সুযোগই নাই, সাতটা লেয়ার তোমরা খুব আরামসে মনে রাখতে পারবে। তারপরে এখানে একটা যেটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে আহ এখানে ধর সিসকো একটা ইন্টারেস্টিং জিনিস দিয়েছে, এই যে অল পিপুল সিম টু নিড ডাটা প্রসেসিং। আমার কাছে মনে হয় এটা আরো কঠিন, এটা মনে রাখতে গিয়ে আমি আরো সাতটা লেয়ার আমার এমনি মনে থাকবে। হ্যাঁ, অল পিপুল সিম টু নিড ডাটা প্রসেসিং এর এই যে APS TNDP তোমরা চাইলে এইভাবে মনে রাখতে পারো, অথবা যদি মনে করো না 3-4 বার পড়লে আমার এমনি মনে থাকবে, তাহলে তুমি সেইভাবেও মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, এখানে এই টেবিলের মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখো। 1 নম্বর হচ্ছে লেয়ার গুলাকে 7 6 5 4 3 2 1 এইভাবে ডিফাইন করা আছে। আর 2 নম্বর হলো গিয়ে যে টপ টু ডাউন, টপ টু বটম। হ্যাঁ, তো এইটা আমার অ্যাপ্লিকেশন হচ্ছে সবচেয়ে টপ লেভেলের লেয়ার, তারপরে প্রেজেন্টেশন, তারপরে 5 সেশন এরকম। এবং এই 5টা লেয়ারকে আসলে বলা হচ্ছে, মানে এদের প্রাইমারি কনসার্ন হচ্ছে কমিউনিকেশন বিটুইন দি অ্যাপ্লিকেশন, মানে একটা অ্যাপ্লিকেশন আর একটা অ্যাপ্লিকেশনের সাথে কথা বলবে। তো এই 5টা লেয়ার আসলে অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন, মানে ধরো এলিস এবং বব যদি দুইজনকে ইমেইল ট্রান্সফার করে, তাহলে তাদের যে ইমেইল সার্ভিসেস বা ইমেইল অ্যাপ্লিকেশন আছে, এই দুইটা ইমেইল অ্যাপ্লিকেশনের মধ্যে আসলে মেইনলি তারা লেয়ার টু লেয়ার কথা বলে। আর এই যে নিচের 2টা লেয়ার আছে, এই 2টা লেয়ারের কাজ কি, বা এই 2টা লেয়ারের প্রাইমারি কনসার্ন কি? এই 2টা লেয়ারের প্রাইমারি কনসার্ন হচ্ছে মুভিং দি র ডেটা অ্যাক্রস দি নেটওয়ার্ক, মানে নেটওয়ার্কের মধ্যে এই যে যে ডেটাটা এরা পাঠাবে, মানে ট্রান্সমিশন মিডিয়ামের যে ডাটাটা পাঠাবে, সেই ডাটাটাকে তৈরি করার জন্য যেই টাস্ক, সেই টাস্ক হচ্ছে গিয়ে ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারের কাজ। বুঝতে পেরেছো? সো আমরা আসলে এইভাবেই দেখবো যে এই 7টা লেয়ার আসলে কিভাবে করে। এবং টু বি অনেস্ট, তোমাদের পুরো নেটওয়ার্ক কোর্সের আমরা শুধুমাত্র এই যে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার, এই 3টা লেয়ার পড়বো। সো এই 3টা লেয়ার যদি আমরা বুঝে ফেলি ইন এন্ড আউট, তাহলে তোমাদের কম্পিউটার নেটওয়ার্ক কোর্স শেষ। বুঝা গেছে? ইয়েস। সো আমার মনে হয় আমি এতটুকু রেখে দিই আজকে, অনেকক্ষণ হয়ে গেছে, কি বলো? জি আসলে ম্যাম।
আসলে অনেক পড়ো নাই, আসলে কম পড়িয়েছ। আমি আসলে একটু বেশি এক্সপ্লেন করে ফেলি, বেশি কথা বলি, এই জন্য আসলে মনে হয় যে ও মিস তো অনেক লম্বা ক্লাস নিয়ে নিয়েছে, কিন্তু তোমরা দেখতে পাবে যে আসলে মিস খুব বেশি ক্লাস নেয় নাই, বুঝছো? এই তো, যাই হোক, আজকে আসলে আমি একটু তোমাদের কাছ থেকে একটু এক্সকিউজ নিয়ে নিলাম, কারণ হচ্ছে গিয়ে আমি যেহেতু এখনো আসলে আই এম রিকভারিং, আমি নিজেই নিজেকে আসলে দেখতেছিলাম যে কি অবস্থা, আমি একটা ক্লাস নিয়ে দেখি। তো আলহামদুলিল্লাহ আই এম ফিলিং ওকে। সো এতটুকু থাকুক। ইনশাল্লাহ তোমরা ইয়ে নিয়ে টেনশন করো না যে আসলে আমরা সিলেবাস কি পিছায় আছি কিনা, ওইগুলা ম্যানেজ হয়ে যাবে। সো এতটুকুই থাকুক। আচ্ছা, এখন দেখো তোমাদের কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে বলো তো, কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এটা ডিপেন্ড করে তোমাদের উপর, তোমরা কবে দিতে চাও। যেমন ধরো এই উইকে তো হবে না, আমি এই চ্যাপ্টারটা, এই যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারটা আমি সামনের সপ্তাহ মানে পরশুদিন বুধবারে ইনশাল্লাহ শেষ করে ফেলবো। চেষ্টা করব আরো কিছু শুরু করতে পারি কিনা, কিন্তু যদি শুরু করতে না পারি, মানে আমার আজকেই আসলে প্ল্যান ছিল এটা শেষ করে ফেলা, বাট আসলে আজকে শেষ হয় নাই। এটা আমি একটু সময় নিয়ে আমি এই চ্যাপ্টার শেষ করাবো। দ্যাটস অল রাইট, বিকজ দিস ইজ দি বেসিক বেস অফ কম্পিউটার নেটওয়ার্ক। সো এটা আমি সময় নিয়ে শেষ করবো, সমস্যা নাই। তো যদি বুধবারে তোমরা এই চ্যাপ্টারটা আমি শেষ করে ফেলি, তাহলে তোমরা কিন্তু আগামী সোমবারেই একটা কুইজ দিতে পারবে। সো ইটস আপ টু ইউ, তোমরা কবে দিতে চাও, মানে আপ টু ইউ। এই জন্য বললাম যে যেহেতু এটা ফার্স্ট কুইজ, সেই জন্য আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, এর পরের কুইজগুলা কিন্তু আমি বলবো যে কখন হবে। বুঝতে পেরেছো? ম্যাম বুধবারে ডিসাইড করি, দেখি বুধবারে ডেটটা ফিক্সড করি। হ্যাঁ, আমার এটাই ভালো মনে এটা হয়। ভালো হবে। বুধবারে তোমরা দেখে নাও যে যদি তোমরা ফিল করো যে সোমবারেই তোমরা দিতে পারবে, তাহলে সোমবারে একটা কুইজ নিয়ে নিব। আর যদি ফিল করো যে না, আমরা মানে নেক্সট বুধবারে দিব, তাহলে নেক্সট বুধবারে নিতে পারি। এবং আমার মনে হয় এই তোমরা এই এই প্রটোকলের উপরই তোমাদের ফার্স্ট কুইজ হবে। আমি বেশি সিলেবাস দিব না, সিলেবাস যদি কম থাকে তাহলে তোমাদের জন্য ভালো। আহ, একটা টপিকের উপর ভালো করে পড়ে কুইজটা দিলে পরে কুইজটা ভালো হবে আর পড়াও হবে। মিস বুধবার হলে ভালো হয়। মানে এই বুধবারের পরের বুধবার। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নাই, আমি তো এই বললাম যে বুধবারও আই গেস প্রবলেম হবে না, কারণ সিলেবাস তো কম। না, এই বুধবারে নিচ্ছি মানে না, আমি বাকিরা একের যা পরেই পড়বে। নেই। ও আচ্ছা আমি আচ্ছা। জি বুঝছো? মিস। জি মিস, মানে নেক্সট মানডে যদি হয় তাহলে মানে মানডে নিলে হয়। হ্যাঁ, এই এই জন্য আমি বলছি তোমরা মানে ইয়ে করো, কারণ আমি খুব বেশি জিনিস পড়াই নাই, আর বুধবারেও যে পড়ায় অনেক জিনিস পড়িয়ে ফেলবো তাও কিন্তু হবে না, বুঝছো? তো তোমরা যদি সবাই ওকে থাকো, আমি মানডেতেও নিতে পারি। যদি তোমরা মনে করো যে না ঠিক আছে মানডে না, আমরা সবাই ওয়েনসডে দিতে যাই, ওয়েনসডেও আমি নিতে পারি, নো প্রবলেম। ওকে। সো আমরা ওইটা যেহেতু কে জানি বললা, কোমল না কে কে বললা, কে জানি বললে যে মিস আমরা সামনের ক্লাসে ডিসিশন নেই। ওকে, আমার আমার কোনো সমস্যা নেই। আমি কিন্তু আমি কিন্তু খুব তোমাদের কথা শুনি, বুঝছো? তোমরা যা বলো আমি কিন্তু এক কথায় রাজি হয়ে যাই। ওকে। সো তোমরা ডিসিশন নিও যে তোমরা কি করবে, কিন্তু ইট হ্যাজ টু বি ফেয়ার। ওকে। কোনো মানে কয়েকজনের জন্য ভালো বা কয়েকজনের জন্য খারাপ এরকম যেন না হয়। আমি আমি আসলে ঘুরে ফিরে আমি সবকিছু, আমার হচ্ছে কি আমার স্টুডেন্টসরা কি চায় সেটা আমার কাছে মোস্ট প্রায়োরিটি। সো তোমরা যদি ফিল করো যে না বেশি হয়ে যাচ্ছে, অন্যান্য কোর্সের চাপ আছে, আমরা একটু সময় নিয়ে দিতে চাই বা আমরা আগে দিয়ে দিতে চাই, আমার কোনো সমস্যা নেই। বুঝছো? ইভেন অ্যাটেন্ডেন্স এইটা সেটা এগুলোর বিষয়ে আমি কিন্তু অত অত একেবারে স্ট্রিক্ট না। ওকে। তো তোমরা এই জিনিসগুলোতে আমি অনেক ছাড় দিচ্ছি। সো আমি যখন কোনো জিনিস চাইবো যে হ্যাঁ তোমরা এটা করো, এরকম করো, তখন কিন্তু তোমার আমার কথা আমার আমার কথা শুনতে হবে। জি। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে কোনো কোয়েশ্চেন যদি না থেকে থাকে আমি তোমাদের ছেড়ে দিই, অনেকক্ষণ ধরে আটকে রাখছি। ঠিক আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস, তোমাদের অ্যাটেন্ডেন্স নেই নাই, হ্যাঁ? আজকে আমি অ্যাটেন্ডেন্স দিচ্ছি না। আজকে কি আমার দুই সেকশনের স্টুডেন্টসরা আসতো তো না? ইয়েস ম্যাম। আচ্ছা। ওকে, এমনি অসুবিধা হয় নাই তো? মানে আমার আগে যেটা আমি ইয়ে করতাম যে দুই সেকশনে আলাদা আলাদা স্টুডেন্টসরা ক্লাস চাইতো, যে মানে তারা তাদের একটা নিজস্ব একটা চায় যে আমরা আমরা থাকবো এরকম। তো আজকে তো আসলে ফার্স্ট ক্লাস ছিল, তো
তো এই জন্য আশা করি তোমাদের সমস্যা হয় নাই, তোমরা মানে সবাই ফিল করছো, তাই না? কোনো প্রবলেম তো হয় নাই। আর আই হোপ আমি বুধবার দিন ইউনিভার্সিটিতে গিয়ে ক্লাস নিতে পারবো, তাহলে তার সমস্যা নেই, আলাদা আলাদা ক্লাস নিব। বাট শুক্রবার দিন দেখি আম, বুধবারটা কেমন যায়। যদি শুক্রবারে আমি ক্লাস নিতে চাই, আই উইল সি যে একটা ক্লাস নিব নাকি দুইটা ক্লাস। মানে একটা ক্লাস নিলে আমার জন্য সুবিধা হয় আর কি, মানে একই ক্লাস দুইবার না রিপিট করে একবারে নিয়ে নিলাম। ম্যাম অনলাইনে একটা ক্লাসই যথেষ্ট। হ্যাঁ, মানে ওই যে অনেকে আসলে আলাদা আলাদা সেকশন ওয়াইজ ক্লাস চায়, বুঝছো? যে মানে আমার সেকশনে আমি আমার সেকশনে ক্লাসমেটের সাথে ক্লাস করলাম, মানে আমি দেখেছি আর কি, এটা চায়। প্লাস আমাদের ডিপার্টমেন্ট থেকেও কিন্তু এনকারেজ করে যে একই ক্লাস দুই সেকশনে হলে আলাদা আলাদা করে নিতে। তো আমার মনে হয় এখন তো সিচুয়েশন একটু ডিফারেন্ট, মানে আমি অসুস্থ হয়ে পড়ায় সব একটু ডিফিকাল্ট হয়ে গেছে। সো লিস্ট আগামী শুক্রবারে যে ক্লাসটা নিব সেটাও আমি একটা ক্লাস নিব। ওকে। জি ম্যাম, ম্যাম এখন সমস্যা আমরা নেই। থিয়েটারে ক্লাস করে অভ্যস্ত, তো সো অনলাইনে তেমন একটা ঝামেলা হবে না। আমাদের তো ঝামেলা। থিয়েটারে 3টা সেকশন একসাথে হয়। জি ম্যাম, ও, থিয়েটারে তো হ্যাঁ হ্যাঁ 3টা হ্যাঁ সেকশন হয়। হ্যাঁ। ওইগুলা কেমন হচ্ছে তোমাদের? ম্যাম খারাপ না, একটু সামনের দিকে বসলে অত অত সমস্যা হয় না। এই না আচ্ছা ম্যাম, খারাপ হয় না, সমস্যা হয়, ইন্টারেক্ট ওই 2-1 জনই করে, সবাই করে না। সমস্যা হয় ম্যাম যারা ওই যে একটু পিছনের দিকে বসলে তারা ওই যে আবার বোর্ডটা দেখতে পারে না, মাঝে মাঝে ওই যে বোর্ডে কিছু লেখা লাগে, সে হুম সময় আবার হুম। দেখা যায় না। ও, আচ্ছা আচ্ছা। আদারওয়াইজ এটা ভালোই কাজ করতেছে, তাই না? জি ম্যাম, অত সমস্যা হয়নি। না ম্যাম, একটু আচ্ছা। বেশি সমস্যা কমফোর্টেবল যদি ফিল বাই চান্স করতেছি। ক্লাস মিস হয়ে যায় আর কি, অন্য সেকশনে কভার আপ করার কোনো উপায় নেই। কি বেশি কি হয়ে যায় বুঝতে পারিনি। মানে আর কি ম্যাম, ক্লাস বাই চান্স মিস হয়ে গেলে অন্য সেকশনের সাথে করার সুযোগ নেই আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এইগুলো আসলে এই কোর্সগুলো তো হচ্ছে যে এই কোর্সগুলো অনেকগুলা সেকশন থাকে সেইগুলোর, তাই না? তো তুমি মিস করলে আসলে অন্য অন্য ক্লাসেও করতে পারতেছো, কিংবা মনে হয় অনলাইন রেকর্ডেড প্রিভিয়াস ইয়ারের কিছু ইয়েও থাকে, লেকচারও থাকে। ম্যাম এই কোর্সের তো এখন আবার বাগস দিয়ে দিচ্ছে, এটার জন্য আবার একটু সুবিধা কি হবে। কি দিয়ে দিছে? ইসে 421-এর জন্য বাক্সের লিংক দিচ্ছে আর কি, হ্যাঁ হ্যাঁ ওখানে হ্যাঁ সম্ভবত আহ, আরিফ শাকিল স্যারের ইয়ে আছে, ভিডিও হ্যাঁ আছে। হ্যাঁ। বাংলা আছে, ইংলিশ আছে, সব আছে, বুঝছো? তোমরা যদি ফর এক্সাম্পল আমার কোনো ক্লাস মিস করো, তোমরা ইয়েতে মানে ফিজিক্যাল কোনো ক্লাস মিস করলে তোমরা আসলে বাক্সে গিয়ে ওদের ইয়েগুলা অনলাইন রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু চেক করতে পারো। আর মোটামুটি তো আমরা একই সিলেবাস, আমাদের সিলেবাসটা আসলে একই, কমন সিলেবাস, তো ওইটা তোমরা আসলে গিয়ে ফলো করতে পারো। বা অনেক সময় আসছে না যে আচ্ছা ঠিক আছে আরেকটা একটু দেখি, আরেকটু আমি হয়তো ভুলে গেছি কি ক্লাসে পড়ানো হয়েছে, তখন তোমরা সেটা দেখতে পারো। আর আরেকটা জিনিস আছে, তোমাদের এটা আমি আরো এক দুইটা যাক, হ্যাঁ, তারপর আমাকে তোমরা একটু মনে করাই দিও। আমি ওই যে তোমাদের মিডের কোয়েশ্চেন গুলা কিছু আগে একটু তোমাদেরকে রিলিজ করে দিব, সো দ্যাট তোমরা যখন যে চ্যাপ্টার পড়লা তখন সেই চ্যাপ্টারের মিডের কোয়েশ্চেন গুলা সলভ করতে করতে আগাইলা, বুঝছো? তখন তোমাদের সেটা একটু মানে ফ্রুটফুল হবে। আর কি ম্যাম, প্র্যাকটিস শিটের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস সেটার মতো এক্স্যাক্টলি। ওকে। জি ম্যাম, অবশ্যই। কারণ এখনো তো নিশ্চয়ই ওগুলা শেয়ার করে নাই, তাই না? ম্যাম আমি অ্যাকচুয়ালি দেখেছো? বাক্স চেক করিনি, জানি না। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের একটা টাস্ক দিলাম যে কেউ একজন একটু গো থ্রু করো বাক্সে, দেখিও তো যে মিডের কোশ্চেন আমরা আসলে কিছু শেয়ার দিই, মিডের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন শেয়ার দিই, তো এগুলা কি অ্যাভেলেবল আছে কিনা। যদি না থাকে খুব ভালো করে দেখবে, হ্যাঁ। যদি না থাকে আমাকে তোমরা নেক্সট ক্লাসে জানাবে, আমি একটু আগে আগেই তোমাদের সাথে শেয়ার দিয়ে দিব, বিকজ তখন তোমরা একদম শুরু থেকে প্র্যাকটিস করলে, বুঝছো? জি ম্যাম। আচ্ছা, নাবিল তোমাকেই দিলাম, তুমি একটু চেক দিয়ে দিও, হ্যাঁ। হ্যাঁ ম্যাম, সমস্যা নেই। ঠিক আচ্ছা আছে ম্যাম। ঠিক আছে, ওকে। ওকে, আজকে আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি, নো ওয়ারিজ। ওকে, মানে দুই ওকে ম্যাম। সেকশনের সবাই এর ফুল অ্যাটেন্ডেন্স পেয়ে যাবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম, ম্যাম। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ ম্যাম, গেট ওয়েল সুন। থ্যাংক আসসালামু আলাইকুম। ইউ।